चामुंडे मुंडमालिनी आयुर आरोग्यम ऐश्वर्यम विजयम देहि देवी नमस्तुते ভাবে আমাদেরকে প্রযুক্তিগত ভাবে আমাদেরকে স্মার্ট করে তুলছে। আমাদেরকে কি সুন্দর মাননীয় মোদীজি প্রত্যেকটা প্ল্যানে দেখবেন কি সুন্দর। আগে একটা ভাবতাম কৃষকরা সবসময় গরিব, আমরা ভাবতাম। আজকে কৃষকরা কিন্তু গরিব নয়। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রমাণ। আমরা যখন ক্ষমতায় আসি 2018 সাল, তখন ধানের মূল্য ছিল 9 টাকা কেজি, আর এখন ধানের মূল্য 23 টাকার উপর, 23 টাকার উপর চলছে। মানে ডাবলের উপর কৃষকদের ইনকাম, কৃষকদের সম্মান দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা আগে গল্প শুনতাম যে চায়নার কৃষকরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, আজকে আমাদের ত্রিপুরার কৃষকরাও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে। কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এখানে অনেক গাড়ির মালিক আছেন যারা কৃষি কাজ করেন। আমার সামনেই দাঁড়িয়ে আছেন একজন, আছে না, উনিও কৃষি কাজ করেন। আজকে গাড়ির মালিক দেখুন কি সুন্দর সেজে গুজে এসেছে, ওনাকে গরিব বলা যাবে? এরকম অনেকেই সারা ভারতবর্ষের মধ্যে ধীরে 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 আমাদেরকে ডেভেলপ করে তুলতে হচ্ছে। আজকে আর্থিক সমস্যা থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। খাদ্যের জন্য আমাদের চিন্তা করতে হয় না। 80 কোটি লোককে ভারতবর্ষের মধ্যে 5 কেজি চাল করে ফ্রি দেওয়া হচ্ছে। কোনোদিন ভাবা গেছে? আজকে আমরা শ্রীলঙ্কার অবস্থা যদি দেখি, মাত্র 2 কোটি লোকের সংখ্যা, তাদের বাস, অথচ চালের জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রপতি সেই দেশকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের 80 কোটি লোককে ভালো মাননীয় মোদীজি আজকে দীর্ঘ কত বছর ধরে এবং আগামী আরো 4 বছর আমাদের মাননীয় মোদীজি এই ফ্রি চাল খাওয়াবেন ঘোষণা দিয়েছেন এবং খাওয়াচ্ছেন। প্রত্যেকটা অবস্থায় আজকে রেশনিং ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছুতে একদম সততা চলে এসেছে। আগে রেশন সময় যখন আমরা 4-5 থেকে পরে যেতাম, তখন বলতো যে আপনার চাল শেষ হয়ে গেছে, আপনার চিনি এখন নেই, আপনার যে প্রাপ্য জিনিস সেটা নেই। কেন নেই? আর শেষ হয়ে গেছে বা আপনি নিয়ে গেছেন। তখন কি ছিল? রেকর্ডিং ব্যবস্থা ছিল না। তাদের তখন ওইটা খাতার মধ্যে রেকর্ড রাখতো, সেখানে যায় খুশি তারা লিখতো। আর এখন কি হয়েছে? এখন আমরা আঙ্গুলে টিপ দিই, বায়োমেট্রিক প্রসেস চলে এসেছে। আজকে আঙ্গুলে যদি আপনি টিপ না দেন, আপনি সেই রেশন শপের জিনিস আনতে পারবেন না। ওয়ান রেশন ওয়ান কার্ড, একটা রেশন কার্ড থেকে আপনি দিল্লি থেকে আপনি নিতে পারবেন রেশন ব্যবস্থা, আগে আমার আগরতলা থেকে নিতে পারবেন। তো এইভাবে আমাদের ভারতবর্ষকে ধীরে ধীরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেই আপনার অর্থনীতি থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা, আজকে স্বাস্থ্য ব্যবস্থা কি আমূল পরিবর্তন। আমাদের ত্রিপুরা রাজ্য দেখলেই বোঝা যায়। ত্রিপুরা রাজ্যের আজকে জিবি হাসপাতাল বলুন, আইজিএফ হাসপাতাল বলুন, টিএমসি হাসপাতাল বলুন বা আইএলএস হাসপাতাল বলুন, আজকে কোথায় গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়েছে। আমরা দেখছি বড় বড় অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে হার্টের বড় বড় অপারেশন, ওপেন হার্ট সার্জারি আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে, জীবিত হচ্ছে। কোনোদিন ভাবতে পেরেছি আমরা? কোনোদিন ভাবতে পারিনি। ওপেন হার্টের সার্জারির মতো অপারেশন আমাদের জীবিত হয়। এরকম ভাবে আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। পাশাপাশি মোদীজি সেই আয়ুষ্মান কার্ড, সেটা আশীর্বাদ রূপে আছে আমাদের জন্য। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আজকে আমরা যারা গরিব অংশের লোক আমরা বলি, তারাও আজকে সেই আয়ুষ্মান তারা নিশ্চিত, কারণ তাদের কাছে পকেটের মধ্যে আয়ুষ্মান কার্ড আছে। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি আইএলএস হাসপাতালে বসে আপনাদের চিকিৎসা করতে পারবেন। আপনার হার্টের অপারেশন 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অপারেশন, হার্টের অপারেশন আমরা আইএলএস হাসপাতাল থেকে ফ্রি করাতে পারি, চোখের অপারেশন ফ্রি করাতে পারি। বিভিন্ন ব্যবস্থাপনা আমরা এখান থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আমরা করতে পারছি। এরকম বহু প্রমাণ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। ভারতকে কিভাবে সুন্দর, আমি সেটাই
চেষ্টা করছিল যে ভারতকে কি সুন্দর মাননীয় মোদীজি কি সুন্দর আমাদেরকে তৈরি করছে, কি সুন্দর ক্লাস করে নিচ্ছে আমাদেরকে। আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে স্মার্ট হয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমরা স্মার্ট হয়ে গেছি। আজকে দেখা যাচ্ছে মেয়ে ছেলেরা বাইক স্কুটার দিব্যি চালাচ্ছি, কোনোদিন ভাবিনি আমরা এরকম হবে। আজকে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হবে তার নিশ্চিত বলা যায়। এবং মাননীয় মোদীজি যে স্বপ্ন এই বিকশিত ভারত, এই বিকশিত ভারত একদিন হবেই 2047 সাল, হাতে আর বেশি দিন নয়। আমরা তার আগে আমরা দেখতে পাবো ভারত সারা পৃথিবীকে রাজ করতে যাচ্ছে। আমি দীপক কুমার সাহা মহোদয়কে অনুরোধ করবো বরণ করে বাতচিত করার সঙ্গে নাগরিকদের শাখার সভাপতি রতনদাকে অনুরোধ করবো মঞ্চে আসন গ্রহণ করুন। আমি নিজের আমাদের মাননীয় মোদীজি যে আহ্বান সারা দেশ 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখ 3 দিন ব্যাপী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় পতাকা সবার কাছে বিলিয়ে দেওয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে। সেই উপলক্ষে সামনে রেখে আমাদের নাগরদোলাস্থিত অল ত্রিপুরা যে বাস অ্যাসোসিয়েশন আছে এবং সোনামুড়া বাস অ্যাসোসিয়েশন, তারা দুজন মিলেই, দুটা অ্যাসোসিয়েশন মিলেই আজকের এই পতাকা বিতরণ অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষে এই মঞ্চে আমাদের ভারতবর্ষ হল বসুন্ধরা, রত্নভূষা বসুন্ধরা, আমরা সবাই জানি। দীর্ঘ বছর ভারতের ইতিহাস, সেই ইতিহাসকে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ইংরেজ আমাদের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে এবং ওই ইংরেজদেরকে হটিয়ে আমাদের দেশের যারা বরেণ্যরা ছিল, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি এই মঞ্চ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আজকে তাদের জন্যেই আজকে আমরা ভারতবর্ষ, এই রত্নভরা ভারতবর্ষকে আবার ফিরিয়ে পেলাম। আমরা আমাদের সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে পেলাম। আমাদের মাননীয় মোদীজির স্বপ্ন আমাদের ভারতবর্ষ 2047 সাল একটা বিকশিত ভারত রূপে গঠন হবে এবং সেই লক্ষ্যে মাননীয় মোদীজি ভারতবর্ষব্যাপী সারা ভারতবর্ষব্যাপী কাজ করে চলছেন এবং উনি আমাদেরকে মেক ইন ইন্ডিয়া স্বপ্ন দেখিয়েছেন এবং এই মেক ইন ইন্ডিয়া স্বপ্নের ফল আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আমরা একটা সময় দেখতাম একটা সাধারণ কলম কিনলেও তার গায়ে লেখা থাকতো মেড ইন চায়না। সেখান থেকে আমরা অনেকটাই সরে এসেছি। যখন মাননীয় মোদীজি বলছিল যে মেক ইন ইন্ডিয়া, তখন আমরা ভাবছিলাম যে ভারতবর্ষের মধ্যে কি এত প্রযুক্তি আছে যে মেক ইন ইন্ডিয়ার মতো স্বপ্নকে সার্থক করা যায়। কিন্তু দেখা গেল আমরা কিন্তু অনেকটা সার্থক। আজকে আমরা কিছুদিন আগে দেখেছি সেই সিন্দুর অপারেশন, সেই সিন্দুর অপারেশনে যে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল, সেটা আমাদের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন, সেটা বাস্তবে পরিণত হয়েছে। শুধু ব্রহ্মোস নয়, ভারতবর্ষ আজকে মোবাইল উৎপাদনও 2nd লার্জেস্ট কান্ট্রি এবং বিভিন্ন প্রযুক্তিতে, কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রযুক্তিতে ভারতবর্ষ সেই মেক ইন ইন্ডিয়া আজকে স্বপ্ন সার্থক হয়েছে। ভারতবর্ষ এই 2047 বিকশিত ভারতের দিকে এগিয়ে অনেকটাই এগিয়ে গেছে। আমরা অর্থনৈতিকভাবে 4র্থ স্থানে, আমরা জাপানকে পিছিয়ে ফেলে দিয়েছি। ইতিমধ্যে 3য় স্থানে আমরা পৌঁছব। কৃষি, আমরা খাদ্য উৎপাদনে, খাদ্যশস্য উৎপাদনে সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর দেশে আছে। আজকে খাদ্যশস্য ভারতবর্ষ থেকে অনেক দেশ আজকে আমদানি করে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ, আমরা প্রত্যেকটা শিল্পক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা দিকে আমরা আজকে অনেকটাই এগিয়ে গেছি এবং ভারতবর্ষ আগে সেই দুর্বল ভারতবর্ষ নয়। যে সময় আমরা দেখেছিলাম চীন আমাদের জায়গা দখল করে রেখেছিল, সেই সময় ভারতবর্ষ থেকে আমরা অনেকটাই মজবুত ভারতবর্ষ আমরা চলে এসেছি এবং তার প্রমাণ আমরা বিভিন্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি।
আজকে কিছুদিন আগেও দেখছি আমরা ট্রাম্পের ঘটনা, আপনারা দেখেছেন সারা পৃথিবীর প্রধান যিনি দাপটের সহিত চলেন সেই ট্রাম্প মহাশয় আমাদের 25% আমাদের শুল্ক আমাদের চড়িয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় মোদীজি কিন্তু অটল, কোনো অবস্থায় উনি হার মানেননি এবং উনি আরো বেশি করে রাশিয়ার সাথে চুক্তি করে সেই তেল আমদানি করছেন। মাননীয় মোদীজি কেন করছেন? কারণ ভারতবর্ষ একটা এখন মজবুত জায়গা আছে। আমেরিকার মতো দেশ আমাদের ভারতবর্ষকে এখন সেই আগের ভারতবর্ষের মতো নেই। আমেরিকা এখন আমাদেরকে কোনো অবস্থায় কোনো দিকে হারাতে পারবে না, সেই দিকে মাননীয় মোদীজি স্পষ্ট বুঝে গেছেন এবং আমরা জানি ভারতবর্ষ থেকে কোথায়। এবং আমাদের এই বিকশিত ভারত সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ ভারত হবে এবং সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুত করা মাননীয় মোদীজি ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কি সুন্দরভাবে প্রস্তুত করে দিচ্ছে। সাধারণ মোবাইল দিয়ে আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। একটা সময় আপনারা আমরা ভাবছিলাম যে এই মোবাইল হয়তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা কম্পিউটার, একটা ছোটখাটো কম্পিউটার বলা যায়। সেই কম্পিউটার আমরা যেহেতু কম্পিউটার জানি না, শিখছি না, আমরা সেই কম্পিউটারকে ব্যবহার করতে পারবো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাড়ির 4 বছরের ছেলেটা, বাড়ির 4 বছরের মেয়েটাও সেই মোবাইল আমাদের থেকে বেশি জানে, তারা ব্যবহার করতে পারে। কিভাবে আমাদেরকে দেখুন ধীরে ধীরে আমাদেরকে তৈরি করছে সেই 1 নম্বর দেশ হবে সারা পৃথিবীর মধ্যে। দাস মোদী যে আহ্বান করেছে হার ঘর তিরঙ্গা, সেই তিরঙ্গা সারা ভারতবাসীর সঙ্গে এই আগরতলা নাগরজলা স্থিত আজকে যে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই 33 নম্বর ওয়ার্ডে। আমরা সবাই অবগত আছি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আহ্বানে আমরা নাগরজলাস্থিত সমস্ত মালিক এবং শ্রমিক যৌথভাবে আজকের এই জাতীয় পতাকার যে বিতরণ অনুষ্ঠান, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই আগরতলা সুনামুরা বাস সিন্ডিকেটের অন্য সম্পাদক আমার স্নেহের ছোট ভাইকে, যে এই ধরনের প্রোগ্রাম যে এত সুন্দরভাবে উনি যে অনুষ্ঠানটি করেছেন। ধন্যবাদ জানাবো এখানের সমস্ত, যেমন উত্তম সাহা। আমরা জানি যে ভারতবর্ষ যদি স্বাধীন হয়েছে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন যে আমরা যার জন্য এই স্বাধীনতা পেয়েছি তাকে আমরা সব সময় স্মরণ করতে হবে, আমাদের অন্তরে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? যে 15 আগস্ট আমাদেরকে বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে 13 তারিখ থেকে 15 তারিখ প্রত্যেকটি বাড়ির মধ্যে আমরা যাতে শ্রদ্ধার সহিত যে জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সিন্ডিকেটের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে কিছুদিন আগে আমাদের একটি বাস বিশ্রাম মঞ্চে আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন সময় আমাকে অনেকে এখান থেকে বলেছেন যে দাদা যে আমরা লাইন বন্ধ করে দেবো, 2 দিন পরে পরে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সুরক্ষা পাচ্ছি না। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমাদের এখানে যে মুখ্যমন্ত্রী সৎ নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে সমস্ত দুষ্কৃতিকারীরা গ্রেফতার হবে। আমরা দেখেছি যে এখানে 6 জন দুষ্কৃতী সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে।
हर दिल तिरंगा, हर सपना तिरंगा, हर मन तिरंगा, हर তাদেরকে বরণ উত্তরের মাধ্যমে বরণ করে দেবেন সোনামুড়া লাইন সম্পাদক সুশান্ত সরকার মহাশয় বরণ করবেন। বাহ্যিক তালসঙ্গের নাটক জনসাধারণ সভাপতি রবীন্দ্র দত্ত বরণ করে দিচ্ছেন। জাতীয় পতাকা আমাদের শান। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছে, বলবেন বিস্তারিত ভাবে। আমি একটা কথাই বলবো, কর্মসূচি আমরা শুরু করছি। আসুন এখানে আপনারা আসুন, সবাই আসুন, সবাইকে দেওয়া হবে। জাতীয় পতাকা বিতরণ করছেন আমাদের অভিজিৎ মল্লিক মহোদয়কে বরণ করবেন আমাদের সাগর দাস। সাগর দাসকে বরণ করবো আমাদের বিশিষ্ট সমাজসেবী কমলদেব মহোদয়কে বরণ করবেন। সিস্টেমে আসুন। জাতীয় পতাকা সম্মানের সহিত বাড়িতে লাগাবেন, যার গাড়ি আছে জাতীয় পতাকা লাগাবেন এবং যার যার বাড়িতে জাতীয় পতাকা লাগাবেন। আমাদের হরঘর তিরঙ্গা সাউথ চেয়ারম্যান শ্রদ্ধেয় অভিজিৎ মল্লিক মহোদয়কে আসুন আসুন। সুগন্ধ বন্দে মাতরম, ভারত মাতা কি। জাতীয় পতাকা দিচ্ছেন আমাদের দর্শনী আকার দিনে বক্তব্য স্লোগান সহ সভাপতি আপনাকে বন্ধ করে দিবেন। আমাদের রক্তদান শিবিরের রজত জয়ন্তী বর্ষ। তো আপনারা একটু ভাবতে পারেন যে রক্তদান আর কি রজত জয়ন্তী বর্ষ হয় কিনা। তো আমরা বলছি কি অ্যাকচুয়ালি 2001 থেকে
আজকে অবধি আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করেছি। করোনাকালেও আমাদের গতিকে অবরোধ করতে পারেনি করোনা। তো যাই হোক, এই বছর আমাদের রক্তদানের রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রথম তো 100-150 জন লোকও আমরা দিতাম, কিন্তু বর্তমানে আমরা কি করি, আমরা একটা লিমিটেড আমরা ডোনেট করি। কিন্তু আমাদের একটা উইংস আছে, স্পেশাল উইংস, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সারা বছর অ্যাক্টিভিটিস করি। আমরা স্ট্যান্ড বাইগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দিই। এই বছর আমাদের টার্গেটেড 30%, কিন্তু আমরা সারা বছর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো থাকবে। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্ট থাকবো, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে, সব সংস্থা, সব এনজিওদের কাছে অনুরোধ রাখবো যে রক্তদানের যে ধারাবাহিকতাটা থাকে সেটাই মূল। কারণ আমরা 2001 থেকে আজকেও কিন্তু ধারাবাহিক চালিয়ে দেখেছি যে এটা একটা নতুন পর্যায়ে নেওয়া যায়। তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ রক্তদান শিবিরের, আমরা আগামী দিন যাতে আমরা এটা সুবর্ণ জয়ন্তী বর্ষে যাই, তার জন্য আমাদের সবার আমরা সহযোগিতা কামনা করব। যেটা বললেন যে আপনি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললেন, এটা কি শুধু আপনাদের ক্লাব এলাকা না, যে কোনো জায়গায়? আমাদের এন্টায়ার ত্রিপুরা যেই কর্নারতে হোক, আমাদের ওই স্পেশাল উইংসে যদি রিকোয়েস্ট পাঠানে, রিকুইজিশনের মাধ্যমে আমরা ডোনেট করি। ওইখানে অন্যান্য সংস্থাও আমাদের সাথে জড়িত আছে, অন্যান্য ব্যক্তিরাও আছে। নবদিগন্ত ওটাকে পরিচালনার ভঙ্গিতে আছে, ত্রিপুরা বাইরেও আছে। এটা কলকাতা তো আমরা দিই, চেন্নাইও আমাদের সাপোর্ট পাওয়া যায় থ্রু দিস উইংস, যার ফলে আমরা রক্তদান শিবিরে 25-30-এর বেশি আমরা দিই না। আমি নবদিগন্ত সামাজিক সংস্থার সহসভাপতি বলছি, মিঠু দেবনাথ। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের। প্রথমে আমি নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন বলে। আমরা 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের রজত জয়ন্তী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 2021 সন থেকে আমরা এই রক্তদান উৎসবের সূচনা করেছিলাম। টানা দীর্ঘ 25 বছর হতে চলল আমাদের এই রক্তদান শিবিরের। করোনা মহামারীর সময়ও যখন করোনাকাল চলছিল, তখনও আমাদের এই রক্তদান শিবির থেমে থাকেনি। আমরা প্রতিনিয়ত চালিয়ে গেছি আমাদের এই রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তোবা আমরা অনেকের প্রাণ বাঁচাতে পেরেছি। আমাদের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি। ওনার কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু কনফার্মেশন আসেনি, তবে আলোচনা চলছে ওনাদের সঙ্গে। এছাড়াও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী ভক্তি সুধানন্দজি মহারাজ। এছাড়া 34 নং এবং 35 নং ওয়ার্ডের কর্পোরেটর দুজন উপস্থিত থাকবেন, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য এবং শ্রী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। এছাড়াও আমাদের একটা স্পেশাল উইংস আমাদের এখানে কাজ করে যায় রক্তদানের মাধ্যমে। এই বছর আমাদের 30 জন রক্তদাতা রক্ত দেবেন বলে সম্মতি জানিয়েছেন। তার মধ্যে আরো 21 জন আমরা স্ট্যান্ড বাই কন্ডিশনে রেখে দিয়েছি, কারণ আমাদের যে স্পেশাল উইংস সারা বছর রক্তদানের কাজ করে থাকে, যখনই যার রক্তের প্রয়োজন পড়ে আমরা ওই স্পেশাল উইংস থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের মাধ্যমে যদি কেউ রক্ত প্রয়োজন হয় নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওনাদেরকে সারা বছর আমরা রক্ত দিয়ে থাকি। এছাড়া আমাদের সারা বছরের নবদিগন্ত কর্মকাণ্ড সম্পর্কে তো সবাই জানা আছে আপনাদের। আমাদের টোটাল সারা বছর 17টা আমরা প্রোগ্রাম পরিচালনা করে থাকি। তার মধ্যে আমি 3টে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন একটা হলো আমাদের দৃষ্টিহীনদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেটা মনে হয় ক্লাব স্তরে আর কোনো জায়গাতে এটা নেই, এটা আমরাই প্রথম চালু করেছি। এখানে 15 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী প্রতি শনিবার এবং রবিবার এখানে এসে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তার নিয়ে থাকেন, এবং যখন ওনাদের কমপ্লিট হয়ে যায় তাদেরকে আমরা শংসাপত্র দিয়ে থাকি। এছাড়া আমরা একটা বুক ব্যাংক
পরিচালনা করি, যেখানে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের দরিদ্রহীন, যাদের পাঠ্য বইয়ের দরকার হয়, তারা আমাদের এখান থেকে এই বই নিয়ে তার পড়াশোনার সুযোগ করে নিতে পারেন এবং তার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বইগুলোকে আবার আমাদেরকে ফিরিয়ে দিতে হয়, যেন আমরা পরবর্তী সময়ে অন্য আরেকজনকে দিতে পারি আমরা এই সুযোগটা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইব্রেরিও পরিচালনা করে থাকি, সেখানে প্রতিনিয়ত প্রচুর লোক এসে বই পড়ার মাধ্যমে তার আনন্দ উপভোগ করে থাকেন। এছাড়া সারা বছর আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেগুলো আপনারা সবাই জানেন, রাখি বন্ধন, দুর্গাপূজা, শিশু উৎসব। আমাদের গত বছর আমাদের 25তম শিশু উৎসব আমরা পরিচালনা করেছিলাম। তো আমাদের সারা বছরে এইসব কর্মকাণ্ড আমাদের চলে থাকে। নমস্কার, আমি সহসভাপতি নবদিগন্ত মিঠু দেবনাথ। আমি শ্রী সৈকত সাহা, কার্যকরী কমিটির সদস্য। আমি শ্রী ভাস্কর দে, সহসভাপতি নবদিগন্ত। এবার আমরা রক্তদান শিবিরটা, সেটা কিন্তু রজত জয়ন্তী বর্ষ, বারোয়ারি কেন্দ্রের যতগুলো ক্লাব আছে যেগুলো দুর্গাপূজা কেন্দ্রিক, সকল শান্তিবাজারবাসীকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই। পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটি এই বছর 25তম বর্ষে পদার্পণ করলো। এই বছর আমরা মায়ের 51 রূপ প্রদর্শনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা উৎসব করতে যাচ্ছি। এবছরের পুজোর বাজেট কত রেখেছেন? আমাদের বাজেট এবার 6 লাখ টাকা। আচ্ছা, পূজার মধ্যে কোনো সামাজিক কর্মসূচি রাখা হয়েছে? আগামী পুজোতে আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকবে। পুজোর কিছুদিনে, পুজোর আগ মুহূর্তেই কিছু সামাজিক কিছু আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আর পুজোর থিম কি কিছু রয়েছে? মায়ের 51 রূপ প্রদর্শন। আর প্যান্ডেল নর্মাল প্যান্ডেলে থাকবে।
মায়ের এই যে মা যে দুর্গার যে 51 যে অঙ্গ বিভিন্ন দেশ বিদেশ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেই রূপকে আগামী প্রজন্মের সামনে প্রদর্শনের জন্যই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি, যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে মায়ের কোন কোন রূপ কোন কোন জায়গায় আছে এবং কি কি রূপে আছে, সে জিনিসকে জানান দিতেই আমাদের এবারের এই 51 মূর্তির উদ্যোগ। মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর আরোগ্যম ঐশ্বর্যম বিজয়ং দেহি দেবী নমস্তুতে। ভাবে আমাদেরকে প্রযুক্তিগত ভাবে আমাদেরকে স্মার্ট করে তুলছে। আমাদেরকে কি সুন্দর মাননীয় মোদীজি প্রত্যেকটা প্ল্যানে দেখবেন কি সুন্দর। আগে একটা ভাবতাম কৃষকরা সবসময় গরিব, আমরা ভাবতাম। আজকে কৃষকরা কিন্তু গরিব নয়। আমাদের ত্রিপুরা যে প্রমাণ, আমরা যখন ক্ষমতায় আসি 2018 সাল, তখন ধানের মূল্য ছিল 9 টাকা কেজি, আর এখন ধানের মূল্য 23 টাকার উপর, 23 টাকার উপর চলছে। মানে ডাবলের উপর কৃষকদের ইনকাম, কৃষকদের সম্মান দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা আগে গল্প শুনতাম যে চায়নার কৃষকরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, আজকে আমাদের ত্রিপুরার কৃষকরাও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে। কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এখানে অনেক গাড়ির মালিক আছেন যারা কৃষি কাজ করেন, আমার সামনেই দাঁড়িয়ে আছেন একজন, আছে না, উনিও কৃষি কাজ করেন। আজকে গাড়ির মালিক দেখুন কি সুন্দর সেজে গুজে এসেছে, ওনাকে গরিব বলা যাবে? এরকম অনেকেই সারা ভারতবর্ষের মধ্যে ধীরে 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 আমাদেরকে ডেভেলপ করে তুলে ধরছে। আজকে আর্থিক সমস্যা থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। খাদ্যের জন্য আমাদের চিন্তা করতে হয় না। 80 কোটি লোককে ভারতবর্ষের মধ্যে 5 কেজি চাল করে ফ্রি দেওয়া হচ্ছে, কোনোদিন ভাবা গেছে? আজকে আমরা শ্রীলঙ্কার অবস্থা যদি দেখি, মাত্র 2 কোটি লোকের সংখ্যা, তাদের বাস, অথচ চালের জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রপতি সেই দেশকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের 80 কোটি লোককে ভালো মাননীয় মোদীজি আজকে দীর্ঘ কত বছর ধরে এবং আগামী আরো 4 বছর আমাদের মাননীয় মোদীজি এই ফ্রি চাল খাওয়াবেন ঘোষণা দিয়েছেন এবং খাওয়াচ্ছেন। প্রত্যেকটা অবস্থায় আজকে রেশনিং ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছুতে একদম সততা চলে এসেছে। আগে রেশন সময় যখন আমরা 4-5 থেকে পরে যেতাম, তখন বলতো যে আপনার চাল শেষ হয়ে গেছে, আপনার চিনি এখন নেই, আপনার যে প্রাপ্য জিনিস সেটা নেই। কেন নেই? আর শেষ হয়ে গেছে, বা আপনি নিয়ে
হয়ে গেছে। তখন কি ছিল, রেকর্ডিং ব্যবস্থা ছিল না, তাদের তখন ওইটা খাতার মধ্যে রেখে রাখতো, তো সেখানে যায় বসে তারা লিখতো। আর এখন কি হয়েছে, এখন আমরা আঙ্গুলে টিপ দিই, বায়োমেট্রিক প্রসেস চলে এসেছে। আজকে আঙ্গুলে যদি আপনি টিপ না দেন, আপনি সেই রেশন শপের জিনিস আনতে পারবেন না। ওয়ান রেশন ওয়ান কার্ড, একটা রেশন কার্ড থেকে আপনি দিল্লি থেকে যে আপনি নিতে পারবেন রেশন ব্যবস্থা, আগে আমার আগরতলা থেকে নিতে পারবেন। তো এইভাবে আমাদের ভারতবর্ষকে ধীরে ধীরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেই আপনার অর্থনীতি থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা, আজকে স্বাস্থ্য ব্যবস্থা কি আমূল পরিবর্তন। আমাদের ত্রিপুরা রাজ্য দেখলে বোঝা যায়, ত্রিপুরা রাজ্যের আজকে জিবি হাসপাতাল বলুন, আইজিএফ হাসপাতাল বলুন, টিএমসি হাসপাতাল বলুন বা আইএলএস হাসপাতাল বলুন, আজকে কোথায় গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়েছে। আমরা দেখছি বড় বড় অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে হার্টের বড় বড় অপারেশন, ওপেন হার্ট সার্জারি আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে, জীবিত হচ্ছে। কোনোদিন ভাবতে পেরেছি আমরা? কোনোদিন ভাবতে পারিনি ওপেন হার্টের সার্জারির মতো অপারেশন আমাদের জীবিত হয়। এরকম ভাবে আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। পাশাপাশি মোদীজি সেই আয়ুষ্মান কার্ড, সেটা আশীর্বাদ রূপে আছে আমাদের জন্য। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আজকে আমরা যারা গরিব অংশের লোক আমরা বলি, তারাও আজকে সেই আয়ুষ্মান তারা নিশ্চিত, কারণ তাদের কাছে পকেটের মধ্যে আয়ুষ্মান কার্ড আছে। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি আইএলএস হাসপাতালে বসে আপনাদের চিকিৎসা করতে পারবেন। আপনার হার্টের অপারেশন 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অপারেশন, হার্টের অপারেশন আমরা আইএলএস হাসপাতাল থেকে ফ্রি করাতে পারি, চোখের অপারেশন ফ্রি করাতে পারি, বিভিন্ন ব্যবস্থাপনা আমরা এখান থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আমরা করতে পারছি। এরকম বহু প্রমাণ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। ভারতকে কিভাবে সুন্দর, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে ভারতকে কি সুন্দর মাননীয় মোদীজি কি সুন্দর আমাদেরকে তৈরি করছে, কি সুন্দর ক্লাস করে নিচ্ছে আমাদেরকে। আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে স্মার্ট হয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমরা স্মার্ট হয়ে গেছি। আজকে দেখা যাচ্ছে মেয়ে ছেলেরা বাইক স্কুটার দিব্যি চালাচ্ছি, কোনোদিন ভাবিনি আমরা এরকম হবে। আজকে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হবে তার নিশ্চিত বলা যায়। এবং মাননীয় মোদীজি যে স্বপ্ন, এই বিকশিত ভারত, এই বিকশিত ভারত একদিন হবেই। 2047 সাল হাতে আর বেশি দিন নয়, আমরা তার আগে আমরা দেখতে পাবো ভারত সারা পৃথিবীকে রাজ করতে যাচ্ছে। আমি দীপক কুমার সাহা মহোদয়কে অনুরোধ করবো বাতচিত কারোর সঙ্গে নাগরিকদের শাখার সভাপতি রতনদাকে অনুরোধ করবো মঞ্চে আসন গ্রহণ করুন। আমি নিজের আমাদের মাননীয় মোদীজি যে আহ্বান, সারা দেশ 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ 3 দিন ব্যাপী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় পতাকা সবার কাছে বিলিয়ে দেওয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে। সেই উপলক্ষে সামনে রেখে আমাদের নাগরদোলাস্থিত অল ত্রিপুরা যে বাস অ্যাসোসিয়েশন আছে এবং সোনামুড়া বাস অ্যাসোসিয়েশন, তারা দুজন মিলেই, দুটো অ্যাসোসিয়েশন মিলেই আজকের এই পতাকা বিতরণ অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষে এই মঞ্চে আমাদের ভারতবর্ষ বসুন্ধরা, রত্নভূষা বসুন্ধরা আমরা সবাই জানি। দীর্ঘ বছর ভারতের ইতিহাস, সেই ইতিহাসকে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ইংরেজ আমাদের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে এবং ওই ইংরেজদেরকে হটিয়ে আমাদের দেশের যারা বরেণ্যরা ছিল, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি এই মঞ্চ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আজকে তাদের জন্যেই আজকে আমরা ভারতবর্ষ, এই রত্নভরা বাসা ভারতবর্ষকে আবার ফিরিয়ে পেলাম। আমরা আমাদের সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে পেলাম। আমাদের মাননীয় মোদীজির স্বপ্ন আমাদের ভারতবর্ষ 2047 সাল একটা বিকশিত ভারত রূপে গঠন হবে এবং সেই লক্ষ্যে মাননীয় মোদীজি ভারতবর্ষব্যাপী সারা ভারতবর্ষব্যাপী কাজ করে চলছেন এবং উনি আমাদেরকে মেক ইন ইন্ডিয়া স্বপ্ন দেখিয়েছেন
এবং এই মেক ইন ইন্ডিয়া স্বপ্নের ফল আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আমরা একটা সময় দেখতাম একটা সাধারণ কলম কিনলেও তার গায়ে লেখা থাকতো মেড ইন চায়না। সেখান থেকে আমরা অনেকটাই সরে এসেছি। যখন মাননীয় মোদীজি বলছিল যে মেক ইন ইন্ডিয়া, তখন আমরা ভাবছিলাম যে ভারতবর্ষের মধ্যে কি এত প্রযুক্তি আছে যে মেক ইন ইন্ডিয়ার মতো স্বপ্নকে সার্থক করা যায়। কিন্তু দেখা গেল আমরা কিন্তু অনেকটা সার্থক। আজকে আমরা কিছুদিন আগে দেখেছি সেই সিন্দুর অপারেশন, সেই সিন্দুর অপারেশনে যে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল, সেটা আমাদের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন, সেটা বাস্তবে পরিণত হয়েছে। শুধু ব্রহ্মোস নয়, ভারতবর্ষ আজকে মোবাইল উৎপাদনও সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, এবং বিভিন্ন প্রযুক্তিতে, কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রযুক্তিতে ভারতবর্ষ সেই মেক ইন ইন্ডিয়া আজকে স্বপ্ন সার্থক হয়েছে। ভারতবর্ষ এই 2047 বিকশিত ভারতের দিকে এগিয়ে অনেকটাই এগিয়ে গেছে। আমরা অর্থনৈতিকভাবে 4র্থ স্থানে, আমরা জাপানকে পিছিয়ে ফেলে দিয়েছি। ইতিমধ্যে 3য় স্থানে আমরা পৌঁছব। কৃষি, আমরা খাদ্য উৎপাদনে, খাদ্যশস্য উৎপাদনে সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর দেশে আছে। আজকে খাদ্যশস্য ভারতবর্ষ থেকে অনেক দেশ আজকে আমদানি করে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ, আমরা প্রত্যেকটা শিল্পক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা দিকে আমরা আজকে অনেকটাই এগিয়ে গেছি। এবং ভারতবর্ষ আগে সেই দুর্বল ভারতবর্ষ নয়। যে সময় আমরা দেখেছিলাম চীন আমাদের জায়গা দখল করে রেখেছিল, সেই সময় ভারতবর্ষ থেকে আমরা অনেকটাই মজবুত ভারতবর্ষ আমরা চলে এসেছি, এবং তার প্রমাণ আমরা বিভিন্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আজকে কিছুদিন আগেও দেখছি আমরা ট্রাম্পের ঘটনা, আপনারা দেখেছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান যিনি দাপটের সহিত চলেন, সেই ট্রাম্প মহাশয় আমাদের 25% আমাদের শুল্ক আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মোদীজি কিন্তু অটল, কোনো অবস্থায় উনি হার মানেননি, এবং উনি আরো বেশি করে রাশিয়ার সাথে চুক্তি করে সেই তেল আমদানি করছেন। মাননীয় মোদীজি কেন করছেন? কারণ ভারতবর্ষ একটা এখন মজবুত জায়গা আছে। আমেরিকার মতো দেশ আমাদের ভারতবর্ষকে এখন, আর সেই আগের ভারতবর্ষের মতো নেই। আমেরিকা এখন আমাদেরকে কোনো অবস্থায় কোনো দিকে হারাতে পারবে না। সেই দিকে মাননীয় মোদীজি স্পষ্ট বুঝে গেছেন, এবং আমরা জানি ভারতবর্ষ থেকে কোথায়। এবং আমাদের এই বিকশিত ভারত সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ ভারত হবে, এবং সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুত করা। মাননীয় মোদীজি ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কি সুন্দরভাবে প্রস্তুত করে দিচ্ছে। সাধারণ মোবাইল দিয়ে আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। একটা সময় আপনারা আমরা ভাবছিলাম যে এই মোবাইল হয়তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা কম্পিউটার, একটা ছোটখাটো কম্পিউটার বলা যায়। সেই কম্পিউটার আমরা যেহেতু কম্পিউটার জানি না, শিখছি না, আমরা সেই কম্পিউটারকে ব্যবহার করতে পারবো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাড়ির 4 বছরের ছেলেটা, বাড়ির 4 বছরের মেয়েটাও সেই মোবাইল আমাদের থেকে বেশি জানে, তারা ব্যবহার করতে পারে। কিভাবে আমাদেরকে দেখুন ধীরে ধীরে আমাদেরকে তৈরি করছে, সেই 1 নম্বর দেশ হবে সারা পৃথিবীর মধ্যে। দাস মোদী যে আহ্বান করেছে হার ঘর তিরঙ্গা, সেই তিরঙ্গা সারা ভারতবাসীর সঙ্গে এই আগরতলা নাগরজলা স্থিত আজকে যে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই 33 নম্বর ওয়ার্ডে। আমরা সবাই অবগত আছি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আহ্বানে আমরা নাগরজলাস্থিত সমস্ত মালিক এবং শ্রমিক যৌথভাবে আজকের এই জাতীয় পতাকার যে বিতরণ অনুষ্ঠান, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই আগরতলা সোনামুড়া বাস সিন্ডিকেটের অন্য সম্পাদক আমার স্নেহের ছোট ভাইকে, যে এই ধরনের প্রোগ্রাম যে এত সুন্দরভাবে উনি যে অনুষ্ঠানটি করেছেন। ধন্যবাদ জানাবো এখানের সমস্ত, যেমন উত্তম সাহা। আমরা জানি যে ভারতবর্ষ যদি স্বাধীন হয়েছে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি।
স্বাধীন পেয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন যে আমরা যার জন্য এই স্বাধীনতা পেয়েছি তাকে আমরা সব সময় স্মরণ করতে হবে, আমাদের অন্তরে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? যে 15 আগস্ট আমাদেরকে বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে 13 তারিখ থেকে 15 তারিখ প্রত্যেকটি বাড়ির মধ্যে আমরা যাতে শ্রদ্ধার সহিত যে জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সিন্ডিকেটের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে কিছুদিন আগে আমাদের একটি বাস বিশ্রাম মঞ্চে আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন সময় আমাকে অনেকে এখান থেকে বলেছেন যে দাদা যে আমরা লাইন বন্ধ করে দেবো, দুদিন পরে পরে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সুরক্ষা পাচ্ছি না। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমাদের এখানে যে মুখ্যমন্ত্রী সৎ নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে সমস্ত দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে। আমরা দেখেছি যে এখানে 6 জন দুষ্কৃতী সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। हर दिल तिरंगा, हर सपना तिरंगा, हर मन तिरंगा, हर তাদেরকে বরণ উত্তরের মাধ্যমে বরণ করে দেবেন সোনামুড়া লাইন সম্পাদক সুশান্ত সরকার মহাশয় বরণ করবেন। বাহ্যিক কালেশ্বরের নাগরজলা থানার সভাপতি রতনদাস নাথকে বরণ করে দিচ্ছেন। জাতীয় পতাকা আমাদের শান। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছে, বলবেন বিস্তারিত ভাবে। আমি একটা কথাই বলবো, কর্মসূচি আমরা শুরু করেছি। আসুন এখানে আপনারা আসুন, সবাই আসুন, সবাইকে দেওয়া হবে। জাতীয় পতাকা বিতরণ করছেন আমাদের অভিজিৎ মল্লিক মহোদয়কে বরণ করবেন আমাদের সাগর দাস। সাগর দাসকে বরণ করবো আমাদের বিশিষ্ট সমাজসেবী কমলদেব মহোদয়কে বরণ করবেন। সিস্টেমে আসুন। জাতীয় পতাকা সম্মানের সহিত বাড়িতে লাগাবেন, যার গাড়ি আছে জাতীয় পতাকা লাগাবেন এবং যার যার বাড়িতে জাতীয় পতাকা লাগাবেন। আমাদের হরঘর পুরনো সাউথ চেয়ারম্যান শ্রদ্ধেয় অভিজিৎ মল্লিক মহোদয়কে আসুন আসুন।
বন্দে মাতরম, ভারত মাতা কি। জাতীয় পতাকা নিচ্ছেন আমাদের দশম এলাকার দিনের বক্তব্য একটা স্লোগান ভারতীয় বাসনাথের সহসভাপতি আগুন তাকে বরণ করে দিলেন প্রসেনজিৎ সাহা। আমাদের রক্তদান শিবিরের রজত জয়ন্তী বর্ষ। তো আপনারা একটু ভাবতে পারেন যে রক্তদান আর কি রজত জয়ন্তী বর্ষ হয় কিনা। তো আমরা বলছি কি অ্যাকচুয়ালি 2001 থেকে আজকে অবধি আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করেছি। করোনা কালেও আমাদের গতিকে অবরোধ করতে পারেনি করোনা। তো যাই হোক, এই বছর আমাদের রক্তদানের রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রথম তো 100-150 জন লোকও আমরা দিতাম, কিন্তু বর্তমানে আমরা কি করি, আমরা একটা লিমিটেড আমরা ডোনেট করি। কিন্তু আমাদের একটা উইংস আছে, স্পেশাল উইংস, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সারা বছর অ্যাক্টিভিটিস করি। আমরা স্ট্যান্ড বাইগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দিই। এই বছর আমাদের টার্গেটেড 30%, কিন্তু আমরা সারা বছর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো থাকবো। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্ট থাকবো, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে, সব সংস্থা, সব এনজিওদের কাছে অনুরোধ রাখবো যে রক্তদানের যে ধারাবাহিকতাটা থাকে সেটাই মূল। কারণ আমরা 2001 থেকে আজকেও কিন্তু ধারাবাহিক চালিয়ে দেখেছি যে এটা একটা নতুন পর্যায়ে নেওয়া যায়। তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ রক্তদান শিবিরের, আমরা আগামী দিন যাতে আমরা এটা সুবর্ণ জয়ন্তী বর্ষে যাই, তার জন্য আমাদের সবার আমরা সহযোগিতা কামনা করব। যেটা বললেন যে আপনি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললেন, এটা কি শুধু আপনাদের ক্লাব এলাকা না যে কোনো জায়গা? আমাদের এন্টার ত্রিপুরা যেই কর্নারতে হোক, আমাদের ওই স্পেশাল উইংসে যদি রিকোয়েস্ট পাঠানে, রিকুইজিশনের মাধ্যমে আমরা ডোনেট করি। ওইখানে অন্যান্য সংস্থাও আমাদের সাথে জড়িত আছে, অন্যান্য ব্যক্তিরাও আছে। নবদিগন্ত ওটাকে পরিচালনার ভঙ্গিতে আছে, ত্রিপুরা বাইরেও আছে। ওটা কলকাতা তো আমরা দিই, চেন্নাইও আমাদের সাপোর্ট পাওয়া যায় থ্রু দিস উইংস। যার ফলে আমরা রক্তদান শিবিরে 25-30-এর বেশি আমরা দিই না। আমি নবদিগন্ত সামাজিক সংস্থার সহসভাপতি বলছি, মিঠু দেবনাথ। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের। প্রথমে আমি নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন বলে। আমরা 15ই আগস্ট 79তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের নাই এবছর আমাদের রজত জয়ন্তী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 2021 সন থেকে আমরা এই রক্তদান উৎসবের সূচনা করেছিলাম। টানা দীর্ঘ 25 বছর হতে চলল আমাদের এই রক্তদান শিবিরের। করোনা মহামারীর সময়ও যখন করোনা কাল চলছিল তখনও আমাদের এই রক্তদান শিবির থেমে থাকেনি। আমরা প্রতিনিয়ত চালিয়ে গেছি আমাদের এই রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তোবা আমরা অনেকের প্রাণ বাঁচাতে পেরেছি। আমরা আমাদের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি। ওনার কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু কনফার্মেশন আসেনি, তবে আলোচনা চলছে ওনাদের সঙ্গে। এছাড়াও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ
স্বামী ভক্তি সুধানন্দজি মহারাজ। এছাড়া 34 নং এবং 35 নং ওয়ার্ডের কর্পোরেটর দুজন উপস্থিত থাকবেন, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য এবং শ্রী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। এছাড়াও আমাদের একটা স্পেশাল উইংস আমাদের এখানে কাজ করে যায় রক্তদানের মাধ্যমে। এই বছর আমাদের 30 জন রক্তদাতা রক্ত দেবেন বলে সম্মতি জানিয়েছেন। তার মধ্যে আরো 21 জন আমরা স্ট্যান্ড বাই কন্ডিশনে রেখে দিয়েছি, কারণ আমাদের যে স্পেশাল উইংস সারা বছর রক্তদানের কাজ করে থাকে, যখনই যার রক্তের প্রয়োজন পড়ে আমরা ওই স্পেশাল উইংস থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের মাধ্যমে যদি কেউ রক্ত প্রয়োজন হয় নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওনাদেরকে সারা বছর আমরা রক্ত দিয়ে থাকি। এছাড়া আমাদের সারা বছরের নবদিগন্ত কর্মকাণ্ড সম্পর্কে তো সবাই জানা আছে আপনাদের। আমাদের টোটাল সারা বছর 17টা আমরা প্রোগ্রাম পরিচালনা করে থাকি। তার মধ্যে আমি 3টে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন একটা হলো আমাদের দৃষ্টিহীনদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেটা মনে হয় ক্লাব স্তরে আর কোনো জায়গাতে এটা নেই, এটা আমরাই প্রথম চালু করেছি। এখানে 15 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী প্রতি শনিবার এবং রবিবার এখানে এসে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তার নিয়ে থাকেন, এবং যখন ওনাদের কমপ্লিট হয়ে যায় তাদেরকে আমরা শংসাপত্র দিয়ে থাকি। এছাড়া আমরা একটা বুক ব্যাংক পরিচালনা করি, যেখানে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের দরিদ্রহীন, যাদের পাঠ্য বইয়ের দরকার হয়, তারা আমাদের এখান থেকে এই বই নিয়ে তার পড়াশোনার সুযোগ করে নিতে পারেন, এবং তার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বইগুলোকে আবার আমাদেরকে ফিরিয়ে দিতে হয়, যেন আমরা পরবর্তী সময়ে অন্য আরেকজনকে দিতে পারি আমরা এই সুযোগটা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইব্রেরিও পরিচালনা করে থাকি। সেখানে প্রতিনিয়ত প্রচুর লোক এসে বই পড়ার মাধ্যমে তার আনন্দ উপভোগ করে থাকেন। এছাড়া সারা বছর আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেগুলো আপনারা সবাই জানেন। রাখি বন্ধন, দুর্গাপূজা, শিশু উৎসব। আমাদের গত বছর আমাদের 25তম শিশু উৎসব আমরা পরিচালনা করেছিলাম। তো আমাদের সারা বছরে এইসব কর্মকাণ্ড আমাদের চলে থাকে। নমস্কার, আমি সহসভাপতি নবদিগন্ত মিঠু দেবনাথ। আমি শ্রী সৈকত সাহা, কার্যকরী কমিটির সদস্য। আমি শ্রী ভাস্কর দে, সহসভাপতি নবদিগন্ত। এবার আমরা রক্তদান শিবিরটা, সেটা কিন্তু রজত জয়ন্তী বর্ষ। বারোয়ারি কেন্দ্রের যতগুলো ক্লাব আছে, যেগুলো দুর্গাপূজা কেন্দ্রিক, Look at the camera.
पॉइंट्स वहाँ तक पहुँचा दूंगा। तो ये जस्ट लाइक पुजारी, ठीक है, तो इनका भी बहुत बड़ा रोल रहा है। तो आप सभी को आई एम थैंकफुल टू यू, थैंक यू। 1, 2, 3 थैंक यू। प्लास्टिक भी उगेंगे खेतों में, ये बहुत पहले की बात है, आज से तो हमने सोचा नहीं था कि वास्तव में प्लास्टिक हम पर कितना हावी हो जाएगा। खाइए, अदरवाइज प्लास्टिक, आपके माइक्रो प्लास्टिक्स स्टमक में चले जाएंगे एंड दे विल कॉज हार्म। तो वी नीड टू बी वेरी मच, अभी बैक्स कोटिंग आती है, राइट? सो व्हेनेवर you eat any this इस तरीके से शामिल हो जाएगा। आज जो आप एप्पल खाते हैं, सेब खाते हैं, do you know उसके ऊपर भी प्लास्टिक कोटिंग होती है या पैक्स कोटिंग। लोग इतना बड़ा काम कर सकते हैं तो क्या हम कुछ नहीं कर सकते हैं? कर सकते हैं। तो आज से ही हम एक पेरेंट्स हैं, उनको आप लोग जरूर बताइए कि पापा या मम्मी जब भी मार्केट जाएं, बाजार जाएं, चेक अ बैग विद देम, जूट बैग। चिलीज खरीदता हूँ या कॉलीफ्लावर या कोई भी वेजिटेबल मैं लेता हूँ तो मैं उनसे कहता हूँ कि इन्हें हमें डायरेक्ट हमारे बैग में, बिकॉज और इसमें कोई शर्म नहीं है। मैं खुद जाता हूँ मार्केट में तो मैं एक बैग लेके जाता हूँ और उसमें ही मैं शॉपकीपर से कहता हूँ कि आप सब प्लास्टिक साथ में हर आइटम के लिए, हम अगर ग्रीन चिलीज खरीदते हैं वो एक ब्लैक कलर का प्लास्टिक हमें दे देते हैं एंड ब्लैक कलर का प्लास्टिक व्हाइट देता है तो ठीक भी है, तो वो भी एक्सेप्टेबल नहीं है, बट वो हमें ब्लैक जो कि बहुत ही खराब कंडीशन में है वो उसको देते हैं। इंडिया आल्सो देयर इज अ स्टेट सिक्किम, वहां पर आप प्लास्टिक बोतल अगर यूज करते पाए जाते हैं दे विल फाइन ₹500। क्लीन और ग्रीन बना सकते हैं। We must take this initiative। हम भी ये अगर कर सकते हैं तो हम क्यों नहीं कर सकते हैं? करते हैं एंड आफ्टर दैट विद्यालय में जो हम लोग बहुत सारी बॉटल्स या पेपर्स या प्लास्टिक की चीजें, पेन्स वगैरह फेंकते हैं, इनको फेंकना the international volunteer group करेंगे और कुछ विजिबल चेंजेस लाएंगे। So I'm thankful to these people. They came from देखो देखो আপনাকে ঢুকে কথা কোন স্টার্ট করেন, আমার লিয়ে ঢুকলে বেজাল। आज हमारे विद्यालय में कोरिया से 5 लोगों की एक टीम आई है। एसएज नाम से टीम का नाम है। एसएज एक सेव द अर्थ फ्रॉम ए टू जेड एक वॉलंटियर ग्रुप है। ये लोग ये मैसेज देना चाह रहे हैं कि हम अपनी धरती को कैसे बचाएं, कैसे धरती पर जो अभी प्लास्टिक एक बड़ी समस्या है उसको ख़त्म किया जाए। ह्यूमैनिटी के लिए, मानव मात्र के लिए कैसे हम लोग एक दूसरे का सहयोग करें जिससे मानवता बची रहे और जो संसार है, जो दुनिया है, उसको और भी बेहतर बनाया जा सके। ये लोग क्राइम को कम करने के लिए काम कर रहे हैं और बहुत सारी एक्टिविटीज़ पर काम कर रहे हैं। ये एक वॉलंटियर ग्रुप है कोरिया का जो कि हमारे अगरतला में अभी आए हुए हैं और हमारे विद्यालय को उन्होंने चुना है। ये हमारे लिए बहुत ही सौभाग्य की बात है और हमारे बच्चे भी इससे बहुत लाभान्वित हुए हैं और ये बच्चे इनके साथ मिलकर के हमारे विद्यालय परिसर को साफ और स्वच्छ बनाएंगे। तो इन सब का मैं बहुत बहुत धन्यवाद ज्ञापित करता हूँ।
मेरा नाम मनोज कुमार है, प्रिंसिपल केंद्रीय विद्यालय कुंजवन। कौन अच्छा अच्छा ठीक है ठीक है आगे नहीं Hello, we are ASENS, the International Volunteer Activity Groups of Church of God, which believes in God the Mother and God the Father according to the teachings of the Bible, and delivers the truth of the new covenant and eternal happiness to family worldwide. ASENS means save the earth from A to Z, which means save the earth from the beginning and to the end. Today we have come to this Kendria School to conduct Zero Plastic campaign with students. Nowadays, plastic causes many problems in environment and on our body as well. So we would like to raise awareness of plastic problem among students and work together for the future generations. I hope we all together have a nice and meaningful day today by having this cleaning our school and cleaning time and bring hopeful future for us. Thank you so much. What's your name? My name is Hyojin Kwon. Thank you. একটু পরে সাউথ কোরিয়া থেকে আইছে এই প্রোগ্রামটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম আনসাং ফ্রিডম ফাইটারদের নিয়ে আমাদের ললিত কলা একাডেমিতে গত বছর। ওখানে আমরা ৪৫টি ভাস্কর্য নির্মাণ করি যারা উত্তর পূর্বাঞ্চলে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের সেই অর্থে এখানে আমরা নাম বা তাদের যোগদান আমরা জানতে পারি না। তো তাদেরকে ট্রিবিউট জানিয়ে আমাদের ৪৫টি ভাস্কর্য নিয়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই র্যালিটা করছি। সঙ্গে আমাদের আর্ট কলেজে যারা ভাই বন্ধুরা আছেন ওনারা আছেন, সঙ্গে আগরতলা যারা শিল্পীরা আছেন আমাদের স্টুডিও বা স্টুডিওর বাইরে, তারাও এই বাইক র্যালিতে অংশগ্রহণ করবেন। মূল ভাবনা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে যারা বিশেষ ভূমিকার কারণে হয়তো আমরা অনেককে জানি বা চিনি, কিন্তু যাদের ভূমিকা ছিল কিন্তু তাদেরকে সেইভাবে লাইমলাইটে নিয়ে আসা হয়নি। তো আমাদের
প্রেরণা স্রোত নরেন্দ্র দামোদর দাস মোদীর একটি ভাষণ, যেখানে উনি বলেছিলেন যে আনসান ফ্রিডম ফাইটারদেরকে ট্রিবিউট করে দেশে একটি কর্মযোগ্য নেওয়ার জন্য। সেই ভাবনাকে পাথেয় করে আমাদের এই উদ্দেশ্য এবং উদ্দেশ্যকে সফল করার জন্য সবার কাছে আমরা আবেদন করছি। এই ভাস্কর্যগুলো আগামী 24 তারিখ অবধি নতুন কলাক্ষেত্রে ডিসপ্লে থাকবে। সঙ্গে এখানে একটি 200 মিটারের ক্যানভাসও হচ্ছে, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে শিল্পীরা ছবি আঁকবেন। আর 24 তারিখ অবধি আমাদের আর্ট গ্যালারিতে 3টি এক্সিবিশন পরপর চলতে থাকবে। আমাদের ললিতকলার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের আহ্বান, যাতে ওনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ত্রিপুরায়ণ সারা ভারতবর্ষেই অনুষ্ঠিত হবে। আমরা আমাদের শহীদ ত্রিপুরার যে কতজন স্বাধীনতা সংগ্রামী লিপিবদ্ধ 45 জন আছে, এবং তারাও এদের বাইরে লোকজন রয়েছে, তারা এই সাথে মাস্টারদা ফেডারেশনের সাথে কাজ করছেন এবং অধিকাংশই প্রকাশ্যে আসেন। এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সবচেয়ে যাদের বেশি অবদান, সেটা হলো বাঙালি। এই বাঙালি মহাপুরুষই ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে আমাদের মহাত্মা গান্ধী আছেন বলে, কিন্তু পুরো স্বাধীনতা সংগ্রামের পুরো ইয়েটা তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে থেকে। আজকে তাদের স্মরণ করতে পেরে আমরা সত্যি গর্বিত, আমাদের ভালো লাগছে। এবং তোমাদের যে আয়োজনটা করছে সেই আয়োজনটাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রতি বছর হোক, আমরা এটা চাই। আমি ভারতীয় ছিলাম, এই কাজটাকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে হাঁটতে পারবো না, কিন্তু আজকে আমি হাঁটতে পারলে নিজেও শিখে দিতাম, কিন্তু আমি হাঁটতে পারছি না। সবাইকে ধন্যবাদ। মাইক নিয়ে যারা যারা রেলিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকে যারা থাকবেন আপনার প্রত্যেকের হাতে পতাকা কালেক্ট করে পেছনে যারা যারা বসবেন পতাকাগুলি আপনারা কালেক্ট করেন। जेलों में फंसा दी, जीवन के सारे सपनों को फांसी के फंदों को चूम करके फ्रीडम फाइटरদের নিয়ে এক অসম্ভব একটি সুন্দর রিলি আপনাদের সামনে। অনুরোধ জানাচ্ছি।
হ্যালো অংশগ্রহণ করতে পারছেন প্রত্যেকে বাইক নিয়ে রেডি হয়ে যান এবং পিছনে যারা থাকবে আপনার প্রত্যেকের হাতে পতাকা থাকবে, পতাকা দিয়ে আপনারা এটা তুললো পালা করে এটা তুললো সকলকে, সকল শান্তিবাজারবাসীকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই। পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটি এই বছর 25তম বর্ষে পদার্পণ করলো। এই বছর আমরা মায়ের 51 রূপ প্রদর্শনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা উৎসব করতে যাচ্ছি। এবছরের পুজোর বাজেট কত রেখেছেন? আমাদের বাজেট এবার 6 লাখ টাকা। আচ্ছা, পূজার মধ্যে কোনো সামাজিক কর্মসূচি রাখা হয়েছে? আগামী পুজোতে আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকবে। পুজোর কিছুদিনে, পুজোর আগ মুহূর্তেই কিছু সামাজিক কিছু আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আর পুজোর থিম কি কিছু রয়েছে? মায়ের 51 রূপ প্রদর্শন। আর প্যান্ডেলের? প্যান্ডেল নর্মাল প্যান্ডেলই থাকবে। এটা তুললো পালা পানি জেলো না। এই প্রোগ্রামটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অনুষ্ঠান
না না যুগ নাই মানে ওই এনে এরকম নমস্কার, আমি প্রথমেই ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা যারা যারা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্য এবং যারা যারা আমরা সনাতনী বাঙালি, দুর্গাপুজো আমাদের জন্য আবেগ, দুর্গাপুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই অন্যান্য বছরের মতো এই বছরও আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আমরা শারদ আরাধনায় আমরা ব্রতী হয়েছি, দেবী দশভূজার আরাধনায় ব্রতী হয়েছি এবং এই ব্রতী আমাদের 50তম বর্ষে পদার্পণ করেছে। গোটা খোয়াই জেলার মানুষের প্রতি বছরের মতো বরাবরের মতোই আমাদের ক্লাবের প্রতি একটা প্রত্যাশা থাকে যেন আমাদের খোয়াই জেলার মধ্যে পুজোর দিনগুলিতে একটা পুজো মণ্ডপে গিয়ে তারা অনাবিল আনন্দে মেতে উঠতে পারেন পুজোর দিনগুলিতে। তাই মানুষের কথা চিন্তা করে এই বছরও আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী আমাদের কমল পাঠক, যিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি বনেদি সমস্ত ক্লাবগুলিতে দীর্ঘ 19 বছর যাবৎ প্যান্ডেল নির্মাণের কাজ করছেন, ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং থিম হিসাবে আমরা বেছে নিয়েছি আমাদের ইতালির রাজপ্রাসাদ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো। যে লাইট অ্যান্ড সাউন্ড শো গোটা জেলার মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি, এই বছর আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পুজো মণ্ডপে সেটা ওনারা ফুটিয়ে তুলবেন। এবং সর্বোপরি আমাদের সবকিছু মিলিয়ে আমরা বাজেট নিয়েছি প্রায় 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকার এই বাজেটের মধ্যে আমরা সমস্ত কিছু আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করব পুজোর দিনগুলিতে যেন সমস্ত মানুষরা অনাবিল আনন্দে মেতে উঠতে পারে, তার প্রয়াস আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব নেব। এবং একটা ঘটনা গত কিছুদিন আগে যেটা সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া চাকমাঘাটে, একটা মর্মান্তিক দুর্ঘটনায় একটা গাড়ি চালক ভাইয়ের প্রাণ গিয়েছে, মিহিরলাল ভাইয়ের। আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে মিহিরলাল ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মাতা দশভূজার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আবারও যে যারা যারা গাড়ি চালকের ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ যারা যারা যানবাহনের পেশা এবং ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন, তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ। তাই গত 5 তারিখেই আমাদের এই বছরের পুজো কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়ালি, যাতে আমাদের এই 21 লক্ষ টাকা দুর্গাপুজোর বাজেট নিয়ে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের যানবাহন থেকে আমরা সেই টাকার যোগান দেব না এবং যোগানের ব্যবস্থাও করব না। যদি কোনো ধরনের ক্লাব সদস্য ক্লাবেরই সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো ধরনের যানবাহনের থেকে চাঁদা কালেকশন করে, তাহলে আমি অবশ্যই আপনাদের মাধ্যমে সবার কাছে বিনীত অনুরোধ করব আমাদের ক্লাব কর্তৃপক্ষের সাথে যাতে যোগাযোগ করে, প্রয়োজনে সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের প্রতি আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এবং সর্বোপরি আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে আমি প্রত্যেককেই আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীর প্রত্যেককেই আমি অনুরোধ জানাবো পুজোর দিনগুলিতে যেন আপনারা আমাদের পুজো প্রাঙ্গণে এসেন, আপনারা অনাবিল আনন্দে মেতে ওঠেন এবং দেবী দশভূজা মায়ের কাছে আমরা অনুরোধ করব মায়ের মঙ্গল দৃষ্টিতে সমস্ত অংশের রাজ্যের মানুষদের জীবন যেন আলোকিত হয়। নমস্কার।
শ্রুতং বদন বদনং লম্বুদরং সুন্দরং পচ্ছন্দ গন্ধ লব্ধ পরিবব্বর গন্ধস্থলম তন্ত্র। আচ্ছা, তো অপেক্ষা করতেছেন গেলে কারেন্ট নাই। কতক্ষণ অপেক্ষা করতেছেন? ওই তো 15-20 মিনিট। মানে কারেন্টের লেগে কাজ হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, এর আগে মহকুমা শাসকের কার্যালয়ে এভাবে বিদ্যুৎ নেই, আপনার কি মনে হইতেছে? এটা তো লোক এটা নিয়ম হয়েছিল, কারেন্টটা থাকানো দরকার। এরকম তো অন্যান্য পরিষেবা বন্ধ রয়েছে নাকি? আমাদের ডিবি কেন্দ্রে অতি স্বল্প মাত্রায় যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতো, ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে আমাদের দেশে শাসন করেছেন, এই শাসন আমাদের ছোট সংগঠন পালা এখনো রয়ে গেছে। আমাদের সংগঠন আমাদের মাননীয় সভাপতি করছি, আমাদের পুর নিগমের প্রধান কর্মী যারা আছেন তাদের মধ্যে ঘুরেন আজকের আমাদের সদর শহর জেলার আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের 15 আগস্ট উপলক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা 13 তারিখ থেকে যে 15 তারিখ আমাদের যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে গোলবাজার চক্করে আমরা আমাদের পথচারী এবং এএমসির যারা ওয়ার্কাররা আছেন তাদের হাতে আমরা জাতীয় পতাকা তুলে দিলাম, যাতে করে ওনারা নিজ বাড়িতে নিজের পরিবারদের নিয়ে এই জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা ভারতবাসীর কাছে আহ্বান রেখেছেন এবং প্রত্যেকটা জায়গায় দেশের জনগণ সেই
22 থেকেই আমাদের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই এই জাতীয় পতাকা উত্তোলন করছে এবং এই জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে প্রত্যেকের মধ্যে একটা দেশাত্মবোধ জাগ্রত হয়। আমরাও কখনো সুযোগ পেতাম না যে কোনো ধরনের অনুষ্ঠান হলে 15 আগস্টের যে ইনস্টিটিউটের মধ্যে যদি প্রোগ্রাম হতো, সরকারি অফিসে যিনি প্রধান ব্যক্তি থাকতেন উনিই কেবল জাতীয় পতাকা উত্তোলন করতেন এবং আমরা সবাই বিভিন্ন জায়গায় যারা আছে তারা দাঁড়িয়ে থাকতেন। কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেককে একটা গর্ববোধ করার একটা সুযোগ করে দিয়েছেন যে 13 তারিখ থেকে নিজের বাড়িতে, নিজের অফিসে, নিজের ব্যবসা কেন্দ্র প্রত্যেকটা জায়গায় এই জাতীয় পতাকা উত্তোলন করে নিজ হাতে যেন গর্ববোধ করতে পারে এবং দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ববোধ যেন জাগ্রত হয়, দেশাত্মবোধ যেন জাগ্রত হয়, সেই গর্ববোধ করার একটা সুযোগ করে দিয়েছে। আজকে তার জন্য আমাদের এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের সদর জেলার আইটির পক্ষ থেকে আইটির যিনি কনভেনার আছেন সুশান্ত বণিক, তার নেতৃত্বে এবং তার টিমের নেতৃত্বে আজকে এই জায়গায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বিতরণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি আমাদের 15 তারিখ পর্যন্ত চলবে। আমাদের বিভিন্ন যারা মনীষী, যারা প্রতিকৃতি আছে সেগুলি সাফাই করে আমরা সেই জায়গায় মাল্যদান করছি এবং আপনারা জানেন যে আগামীকাল বিভাজন বিভীষিকা, যেভাবে দেশটা বিভক্ত হয়েছে তারও একটা কর্মসূচি আছে এবং 15 আগস্ট এবং প্রচুর কর্মসূচি আমাদের সদর জেলার বিভিন্ন কর্মসূচি এখানে রাখা হয়েছে, মণ্ডল থেকে রাখা হয়েছে। আজকে আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের বিভিন্ন মনীষীদের যে স্ট্যাচু আছে সেগুলির মধ্যে আমরা মাল্যদান করেছি এবং আমরা সকলকে আহ্বান করব যে আসুন, যে আগামী 15 আগস্ট, সেই 15 আগস্ট উপলক্ষে আমরা দেশের জন্য, বিশেষ করে আজকের দিনে তাদেরকে আমরা স্মরণ করছি যারা এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং প্রত্যেকেই এই যে 15 আগস্ট সেটাকে আমরা আড়ম্বরতার সহকারে আমরা পালন করি এবং প্রত্যেকের মধ্যেই সৌভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকুক। সমস্ত ধর্মের মানুষ আমরা ভারতবর্ষের মধ্যে শান্তিতে থাকি, সে মেসেজটা আমরা বার্তাটা সকলকে দিতে চাই। সবাই আসুন, সংঘবদ্ধ হয়ে এই কর্মসূচিতে আমরা সামিল হই। সকল শান্তিবাজারবাসীকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই। পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটি এই বছর 25তম বর্ষে পদার্পণ করলো। এই বছর আমরা মায়ের 51 রূপ প্রদর্শনের মাধ্যমে এবারে শারদীয়া দুর্গা উৎসব করতে যাচ্ছি। এবছরের পুজোর বাজেট কত রেখেছেন? আমাদের বাজেট এবার 6 লাখ টাকা। আচ্ছা, পূজার মধ্যে কোনো সামাজিক কর্মসূচি রাখা হয়েছে? আগামী পুজোতে আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকবে। পুজোর কিছুদিনে, পুজোর আগ মুহূর্তেই কিছু সামাজিক কিছু আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আর পুজোর থিম কি কিছু রয়েছে? মায়ের 51 রূপ প্রদর্শন। আর প্যান্ডেল নর্মাল প্যান্ডেলে থাকবে।
মা যে দুর্গার যে 51 যে অঙ্গ বিভিন্ন দেশ বিদেশ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেই রূপকে আগামী প্রজন্মের সামনে প্রদর্শনের জন্যই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি, যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে মায়ের কোন কোন রূপ কোন কোন জায়গায় আছে এবং কি কি রূপে আছে, সে জিনিসকে জানান দিতেই আমাদের এবারের এই 51 মূর্তির উদ্যোগ। आरोग्यं ऐश्वर्यं विजयं देहि देवी नमस्तुते। ভাবে আমাদেরকে প্রযুক্তিগতভাবে আমাদেরকে স্মার্ট করে তুলছে। আমাদেরকে কি সুন্দর মাননীয় মোদীজি প্রত্যেকটা প্ল্যানে দেখবেন কি সুন্দর। আগে একটা ভাবতাম কৃষকরা সবসময় গরিব, আমরা ভাবতাম। আজকে কৃষকরা কিন্তু গরিব নয়, আমাদের ত্রিপুরা রাজ্যই প্রমাণ। আমরা যখন ক্ষমতায় আসি 2018 সাল, তখন ধানের মূল্য ছিল 9 টাকা কেজি, আর এখন ধানের মূল্য 23 টাকার উপর, 23 টাকার উপর চলছে, মানে ডাবলের উপর কৃষকের ইনকাম, কৃষকদের সম্মানই দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা আগে গল্প শুনতাম যে চায়নার কৃষকরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, আজকে আমাদের ত্রিপুরার কৃষকরাও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে। কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এখানে অনেক গাড়ির মালিক আছেন যারা কৃষি কাজ করেন, আমার সামনেই দাঁড়িয়ে আছেন একজন, আছে না, উনিও কৃষি কাজ করেন। আজকে গাড়ির মালিক দেখুন কি সুন্দর সেজে গুজে এসেছে, ওনাকে গরিব বলা যাবে? এরকম অনেকেই সারা ভারতবর্ষের মধ্যে ধীরে 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 আমাদেরকে ডেভেলপ করে তুলে ধরছে। আজকে আর্থিক সমস্যা থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। খাদ্যের জন্য আমাদের চিন্তা করতে হয় না। 80 কোটি লোককে ভারতবর্ষের মধ্যে 5 কেজি চাল করে ফ্রি দেওয়া হচ্ছে, কোনোদিন ভাবা গেছে? আজকে আমরা শ্রীলঙ্কার অবস্থা যদি দেখি, মাত্র 2 কোটি লোকের সংখ্যা তাদের বাস, অথচ চালের জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রপতি সেই দেশকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের 80 কোটি লোককে ভালো মাননীয় মোদীজি আজকে দীর্ঘ কত বছর ধরে এবং আগামী আরো 4 বছর আমাদের মাননীয় মোদীজি এই ফ্রি চাল খাওয়াবেন ঘোষণা দিয়েছেন এবং খাওয়াচ্ছে। প্রত্যেকটা অবস্থায় আজকে রেশনিং ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছুতে একদম সততা চলে এসেছে। আগে রেশন সময় যখন আমরা 4-5 থেকে পরে যেতাম, তখন বলতো যে আপনার চাল শেষ হয়ে গেছে, আপনার চিনি এখন নেই, আপনার যে প্রাপ্য জিনিস সেটা নেই। কেন নেই? আর শেষ হয়ে গেছে, বা আপনি
নিয়ে গেছেন, তখন কি ছিল, রেকর্ডিং ব্যবস্থা ছিল না, তাদের তখন ওইটা খাতার মধ্যে রেখে রাখতো, সেখানে যায় খুশি তারা লিখতো। আর এখন কি হয়েছে, এখন আমরা আঙ্গুলে টিপ দিই, বায়োমেট্রিক প্রসেস চলে এসেছে। আজকে আঙ্গুলে যদি আপনি টিপ না দেন, আপনি সেই রেশন শপে জিনিস আনতে পারবেন না। ওয়ান রেশন ওয়ান কার্ড, একটা রেশন কার্ড থেকে আপনি দিল্লি থেকে যে আপনি নিতে পারবেন রেশন ব্যবস্থা, আগে আমার আগরতলা থেকে নিতে পারবেন। তো এইভাবে আমাদের ভারতবর্ষকে ধীরে ধীরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেই আপনার অর্থনীতি থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা, আজকে স্বাস্থ্য ব্যবস্থা কি আমূল পরিবর্তন আমাদের ত্রিপুরা রাজ্য দেখলে বোঝা যায়। ত্রিপুরা রাজ্যের আজকে জিবি হাসপাতাল বলুন, আইজিএফ হাসপাতাল বলুন, টিএমসি হাসপাতাল বলুন বা আইএলএস হাসপাতাল বলুন, আজকে কোথায় গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়েছে। আমরা দেখছি বড় বড় অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে হার্টের বড় বড় অপারেশন, ওপেন হার্ট সার্জারি আমাদের ত্রিপুরা রাজ্য হচ্ছে, জীবিত হচ্ছে। কোনোদিন ভাবতে পেরেছি আমরা? কোনোদিন ভাবতে পারিনি ওপেন হার্টের সার্জারির মতো অপারেশন আমাদের জীবিত হয়। এরকম ভাবে আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। পাশাপাশি মোদীজি সেই আয়ুষ্মান কার্ড, সেটা আশীর্বাদ রূপে আছে আমাদের জন্য। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আজকে আমরা যারা গরিব অংশের লোক আমরা বলি, তারাও আজকে সেই আয়ুষ্মানের তারা নিশ্চিত, কারণ তাদের কাছে পকেটের মধ্যে আয়ুষ্মান কার্ড আছে। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি আইএলএস হাসপাতালে বসে আপনাদের চিকিৎসা করতে পারবেন। আপনার হার্টের অপারেশন 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অপারেশন, হার্টের অপারেশন আমরা আইএলএস হাসপাতাল থেকে ফ্রি করাতে পারি, চোখের অপারেশন ফ্রি করাতে পারি, বিভিন্ন ব্যবস্থাপনা আমরা এখান থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আমরা করতে পারছি। এরকম বহু প্রমাণ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। ভারতকে কিভাবে সুন্দর, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে ভারতকে কি সুন্দর মাননীয় মোদীজি কি সুন্দর আমাদেরকে তৈরি করছে, কি সুন্দর ক্লাস করে নিচ্ছে আমাদেরকে। আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে স্মার্ট হয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমরা স্মার্ট হয়ে গেছি। আজকে দেখা যাচ্ছে মেয়ে ছেলেরা বাইক স্কুটার দিব্যি চালাচ্ছি, কোনোদিন ভাবিনি আমরা এরকম হবে। আজকে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হবে তার নিশ্চিত বলা যায়। এবং মাননীয় মোদীজি যে স্বপ্ন, এই বিকশিত ভারত, এই বিকশিত ভারত একদিন হবেই। 2047 সাল হাতে আর বেশি দিন নয়, আমরা তার আগে আমরা দেখতে পাবো ভারত সারা পৃথিবীকে রাজ করতে যাচ্ছে। আমি দীপক কুমার সাহা মহোদয়কে অনুরোধ করবো বরণ করে বাতচিত কালেকশন করে নাগরিকদের শাখার সভাপতি রতনদাকে অনুরোধ করবো মঞ্চে আসন গ্রহণ করুন। আমি নিজের আমাদের মাননীয় মোদীজি যে আহ্বান, সারা দেশ 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ 3 দিন ব্যাপী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় পতাকা সবার কাছে বিলিয়ে দেওয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে। সেই উপলক্ষে সামনে রেখে আমাদের নাগরদোলাস্থিত ত্রিপুরা যে বাস অ্যাসোসিয়েশন আছে এবং সোনামুড়া বাস অ্যাসোসিয়েশন, তারা দুজন মিলেই, দুটো অ্যাসোসিয়েশন মিলেই আজকের এই পতাকা বিতরণ অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষে এই মঞ্চে আমাদের ভারতবর্ষ বসুন্ধরা, রত্নভূষা বসুন্ধরা আমরা সবাই জানি। দীর্ঘ বছর ভারতের ইতিহাস, সেই ইতিহাসকে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ইংরেজ আমাদের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে এবং ওই ইংরেজদেরকে হটিয়ে আমাদের দেশের যারা বরেণ্যরা ছিল, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি এই মঞ্চ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আজকে তাদের জন্যেই আজকে আমরা ভারতবর্ষ, এই রত্নভরা বাসা ভারতবর্ষকে আবার ফিরিয়ে পেলাম। আমরা আমাদের সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে পেলাম। আমাদের মাননীয় মোদীজির স্বপ্ন আমাদের ভারতবর্ষ 2047 সাল একটা বিকশিত ভারত রূপে গঠন হবে এবং সেই লক্ষ্যে মাননীয় মোদীজি ভারতবর্ষব্যাপী সারা ভারতবর্ষব্যাপী কাজ করে চলছেন এবং উনি আমাদেরকে মেক ইন ইন্ডিয়া স্বপ্ন দেখিয়েছেন
এবং এই মেক ইন ইন্ডিয়া স্বপ্নের ফল আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আমরা একটা সময় দেখতাম একটা সাধারণ কলম কিনলেও তার গায়ে লেখা থাকতো মেড ইন চায়না। সেখান থেকে আমরা অনেকটাই সরে এসেছি। যখন মাননীয় মোদীজি বলছিল যে মেক ইন ইন্ডিয়া, তখন আমরা ভাবছিলাম যে ভারতবর্ষের মধ্যে কি এত প্রযুক্তি আছে যে মেক ইন ইন্ডিয়ার মতো স্বপ্নকে সার্থক করা যায়। কিন্তু দেখা গেল আমরা কিন্তু অনেকটা সার্থক। আজকে আমরা কিছুদিন আগে দেখেছি সেই সিন্দুর অপারেশন, সেই সিন্দুর অপারেশনে যে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল সেটা আমাদের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন, সেটা বাস্তবে পরিণত হয়েছে। শুধু ব্রহ্মোস নয়, ভারতবর্ষ আজকে মোবাইল উৎপাদনও সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, এবং বিভিন্ন প্রযুক্তিতে কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রযুক্তিতে ভারতবর্ষ সেই মেক ইন ইন্ডিয়া আজকে স্বপ্ন সার্থক হয়েছে। ভারতবর্ষ এই 2047 বিকশিত ভারতের দিকে এগিয়ে অনেকটাই এগিয়ে গেছে। আমরা অর্থনৈতিকভাবে 4র্থ স্থানে, আমরা জাপানকে পিছিয়ে ফেলে দিয়েছি। ইতিমধ্যে 3য় স্থানে আমরা পৌঁছবো। কৃষি, আমরা খাদ্য উৎপাদনে, খাদ্যশস্য উৎপাদনে সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর দেশে আছে। আজকে খাদ্যশস্য ভারতবর্ষ থেকে অনেক দেশ আজকে আমদানি করে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ, আমরা প্রত্যেকটা শিল্প ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা দিকে আমরা আজকে অনেকটাই এগিয়ে গেছি। এবং ভারতবর্ষ আগে সেই দুর্বল ভারতবর্ষ নয়। যে সময় আমরা দেখেছিলাম চীন আমাদের জায়গা দখল করে রেখেছিল, সেই সময় ভারতবর্ষ থেকে আমরা অনেকটাই মজবুত ভারতবর্ষ আমরা চলে এসেছি, এবং তার প্রমাণ আমরা বিভিন্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আজকে কিছুদিন আগেও দেখছি আমরা ট্রাম্পের ঘটনা, আপনারা দেখেছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান যিনি দাপটের সহিত চলেন সেই ট্রাম্প মহাশয় আমাদের 25% আমাদের শুল্ক আমাদের চড়িয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মোদীজি কিন্তু অটল, কোনো অবস্থায় উনি হার মানেননি, এবং উনি আরো বেশি করে রাশিয়ার সাথে চুক্তি করে সেই তেল আমদানি করছেন। মাননীয় মোদীজি কেন করছেন? কারণ ভারতবর্ষ একটা মজবুত জায়গা আছে। আমেরিকার মতো দেশ আমাদের ভারতবর্ষকে এখন, আর সেই আগের ভারতবর্ষের মতনই আমেরিকা এখন আমাদেরকে কোনো অবস্থায় কোনো দিকে হারাতে পারবে না। সেই দিকে মাননীয় মোদীজি স্পষ্ট বুঝে গেছেন, এবং আমরা জানি ভারতবর্ষ থেকে কোথায়। এবং আমাদের এই বিকশিত ভারত সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ ভারত হবে, এবং সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুত করা। মাননীয় মোদীজি ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কি সুন্দরভাবে প্রস্তুত করে দিচ্ছে। সাধারণ মোবাইল দিয়ে আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। একটা সময় আপনারা আমরা ভাবছিলাম যে এই মোবাইল হয়তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা কম্পিউটার, একটা ছোটখাটো কম্পিউটার বলা যায়। সেই কম্পিউটার আমরা যেহেতু কম্পিউটার জানি না, শিখছি না, আমরা সেই কম্পিউটারকে ব্যবহার করতে পারবো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাড়ির 4 বছরের ছেলেটা, বাড়ির 4 বছরের মেয়েটাও সেই মোবাইল আমাদের থেকে বেশি জানে, তারা ব্যবহার করতে পারে। কিভাবে আমাদেরকে দেখুন ধীরে ধীরে আমাদেরকে তৈরি করছে, সেই 1 নম্বর দেশ হবে সারা পৃথিবীর মধ্যে। দাস মোদী যে আহ্বান করেছে হার ঘর তিরঙ্গা, সেই তিরঙ্গা সারা ভারতবাসীর সঙ্গে এই আগরতলা নাগরজলা স্থিত আজকে যে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই 33 নম্বর ওয়ার্ডে। আমরা সবাই অবগত আছি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আহ্বানে আমরা নাগরজলাস্থিত সমস্ত মালিক এবং শ্রমিক যৌথভাবে আজকের এই জাতীয় পতাকার যে বিতরণ অনুষ্ঠান, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই আগরতলা সোনামুড়া বাস সিন্ডিকেটের অন্য সম্পাদক আমার স্নেহের ছোট ভাইকে, যে এই ধরনের প্রোগ্রাম যে এত সুন্দরভাবে উনি যে অনুষ্ঠানটি করেছেন। ধন্যবাদ জানাবো এখানের সমস্ত, যেমন উত্তম সাহা। আমরা জানি যে ভারতবর্ষ যদি স্বাধীন হয়েছে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি।
স্বাধীন পেয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন যে আমরা যার জন্য এই স্বাধীনতা পেয়েছি তাকে আমরা সব সময় স্মরণ করতে হবে, আমাদের অন্তরে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? যে 15 আগস্ট আমাদেরকে বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে 13 তারিখ থেকে 15 তারিখ প্রত্যেকটি বাড়ির মধ্যে আমরা যাতে শ্রদ্ধার সহিত যে জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সিন্ডিকেটের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে কিছুদিন আগে আমাদের একটি বাস বিশ্রামগঞ্জে আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন সময় আমাকে অনেকে এখান থেকে বলেছেন যে দাদা যে আমরা লাইন বন্ধ করে দেবো, দুদিন পরে পরে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সুরক্ষা পাচ্ছি না। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমাদের এখানে যে মুখ্যমন্ত্রী সৎ নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে সমস্ত দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে। আমরা দেখেছি যে এখানে 6 জন দুষ্কৃতী সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। हर दिल तिरंगा, हर सपना तिरंगा, हर मन तिरंगा, हर তাদেরকে বরণ উত্তরের মাধ্যমে বরণ করে দেবেন সোনামুড়া লাইন সম্পাদক সুশান্ত সরকার মহাশয় বরণ করবেন। বাহ্যিক কালেশ্বরের নাগরদোলা থানার সভাপতি রতনদার নাথকে বরণ করে দিচ্ছেন। জাতীয় পতাকা আমাদের শান। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, বলবেন বিস্তারিত ভাবে। আমি একটা কথাই বলবো, কর্মসূচি আমরা শুরু করছি। আসুন এখানে আপনারা আসুন, সবাই আসুন, সবাইকে দেওয়া হবে জাতীয় পতাকা বিতরণ করছেন আমাদের অভিনীত মল্লিক মহোদয়কে বরণ করবেন আমাদের সাগর দাসকে বরণ করবো আমাদের বিশিষ্ট সমাজসেবী কমলদেব মহোদয়কে বরণ করবেন। সিস্টেমে আসুন, জাতীয় পতাকা সম্মানের সহিত বাড়িতে লাগাবেন, যার গাড়ি আছে জাতীয় পতাকা লাগাবেন এবং যার যার বাড়িতে জাতীয় পতাকা লাগাবেন। আমাদের হর ঘর তিরঙ্গা সাউথ চেয়ারম্যান শ্রদ্ধেয় অভিজিৎ মল্লিক মহোদয়কে আসুন আসুন শুভ
বন্দে মাতরম, ভারত মাতা কি জাতীয় পতাকা নিচ্ছেন আমাদের ভাষণ রাখার জন্য অনুরোধ করবো। একটা স্লোগান সহসভাপতি আগুন তাকে বন্ধ করে দিবেন। আমাদের রক্তদান শিবিরের রজত জয়ন্তী বর্ষ। তো আপনারা একটু ভাবতে পারেন যে রক্তদান আর কি রজত জয়ন্তী বর্ষ হয় কিনা। তো আমরা বলছি কি অ্যাকচুয়ালি 2001 থেকে আজকে অবধি আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করেছি। করোনা কালেও আমাদের গতিকে অবরোধ করতে পারেনি করোনা। তো যাই হোক, এই বছর আমাদের রক্তদানের রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রথম তো 100-150 জন লোকও আমরা দিতাম, কিন্তু বর্তমানে আমরা কি করি, আমরা একটা লিমিটেড আমরা ডোনেট করি। কিন্তু আমাদের একটা উইংস আছে, স্পেশাল উইংস, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সারা বছর অ্যাক্টিভিটিস করি। আমরা স্ট্যান্ড বাইগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দিই। এই বছর আমাদের টার্গেটেড 30%, কিন্তু আমরা সারা বছর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো থাকবে। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্ট থাকবো, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে, সব সংস্থা, সব এনজিওদের কাছে অনুরোধ রাখবো যে রক্তদানের যে ধারাবাহিকতাটা থাকে সেটাই মূল। কারণ আমরা 2001 থেকে আজকেও কিন্তু ধারাবাহিক চালিয়ে দেখেছি যে এটা একটা নতুন পর্যায়ে নেওয়া যায়। তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ রক্তদান শিবিরে আমরা আগামী দিন যাতে আমরা এটা সুবর্ণ জয়ন্তী বর্ষে যাই, তার জন্য আমাদের সবার আমরা সহযোগিতা কামনা করব। যেটা বললেন যে আপনি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললেন, এটা কি শুধু আপনাদের ক্লাব এলাকা না যে কোনো জায়গা? আমাদের এন্টায়ার ত্রিপুরা যেই কর্নারতে হোক, আমাদের ওই স্পেশাল উইংসে যদি রিকোয়েস্ট পাঠানে, রিকুইজিশনের মাধ্যমে আমরা ডোনেট করি। ওইখানে অন্যান্য সংস্থাও আমাদের সাথে জড়িত আছে, অন্যান্য ব্যক্তিরাও আছে। নবদিগন্ত ওটাকে পরিচালনার ভঙ্গিতে আছে, ত্রিপুরা বাইরেও আছে। এটা কলকাতা তো আমরা দিই, চেন্নাইও আমাদের সাপোর্ট পাওয়া যায় থ্রু দিস উইংস। যার ফলে আমরা রক্তদান শিবিরে 25-30-এর বেশি আমরা দিই না। আমি নবদিগন্ত সামাজিক সংস্থার সহসভাপতি বলছি, মিঠু দেবনাথ। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের। প্রথমে আমি নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন বলে। আমরা 15ই আগস্ট 79তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের নাই এবছর আমাদের রজত জয়ন্তী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 2021 সন থেকে আমরা এই রক্তদান উৎসবের সূচনা করেছিলাম। টানা দীর্ঘ 25 বছর হতে চলল আমাদের এই রক্তদান শিবিরের। করোনা মহামারীর সময়ও যখন করোনাকাল চলছিল তখনও আমাদের এই রক্তদান শিবির থেমে থাকেনি। আমরা প্রতিনিয়ত চালিয়ে গেছি আমাদের এই রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তোবা আমরা অনেকের প্রাণ বাঁচাতে পেরেছি। আমরা আমাদের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি। ওনার কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু কনফার্মেশন আসেনি, তবে আলোচনা চলছে ওনাদের সঙ্গে। এছাড়াও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ
স্বামী ভক্তি সুধানন্দজি মহারাজ। এছাড়া 34 নং এবং 35 নং ওয়ার্ডের কর্পোরেটর দুজন উপস্থিত থাকবেন, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য এবং শ্রী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। এছাড়াও আমাদের একটা স্পেশাল উইংস আমাদের এখানে কাজ করে যায় রক্তদানের মাধ্যমে। এই বছর আমাদের 30 জন রক্তদাতা রক্ত দেবেন বলে সম্মতি জানিয়েছেন। তার মধ্যে আরো 21 জন আমরা স্ট্যান্ড বাই কন্ডিশনে রেখে দিয়েছি, কারণ আমাদের যে স্পেশাল উইংস সারা বছর রক্তদানের কাজ করে থাকে। যখনই যার রক্তের প্রয়োজন পড়ে আমরা ওই স্পেশাল উইংস থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের মাধ্যমে যদি কেউ রক্ত প্রয়োজন হয় নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওনাদেরকে সারা বছর আমরা রক্ত দিয়ে থাকি। এছাড়া আমাদের সারা বছরের নবদিগন্ত কর্মকাণ্ড সম্পর্কে তো সবাই জানা আছে আপনাদের। আমাদের টোটাল সারা বছর 17টা আমরা প্রোগ্রাম পরিচালনা করে থাকি। তার মধ্যে আমি 3টে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন একটা হলো আমাদের দৃষ্টিহীনদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেটা মনে হয় ক্লাব স্তরে আর কোনো জায়গাতে এটা নেই, এটা আমরাই প্রথম চালু করেছি। এখানে 15 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী প্রতি শনিবার এবং রবিবার এখানে এসে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তার নিয়ে থাকেন, এবং যখন ওনাদের কমপ্লিট হয়ে যায় তাদেরকে আমরা শংসাপত্র দিয়ে থাকি। এছাড়া আমরা একটা বুক ব্যাংক পরিচালনা করি, যেখানে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের দরিদ্রহীন, যাদের পাঠ্য বইয়ের দরকার হয়, তারা আমাদের এখান থেকে এই বই নিয়ে তার পড়াশোনার সুযোগ করে নিতে পারেন, এবং তার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বইগুলোকে আবার আমাদেরকে ফিরিয়ে দিতে হয়, যেন আমরা পরবর্তী সময়ে অন্য আরেকজনকে দিতে পারি আমরা এই সুযোগটা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইব্রেরিও পরিচালনা করে থাকি। সেখানে প্রতিনিয়ত প্রচুর লোক এসে বই পড়ার মাধ্যমে তার আনন্দ উপভোগ করে থাকেন। এছাড়া সারা বছর আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেগুলো আপনারা সবাই জানেন। রাখি বন্ধন, দুর্গাপূজা, শিশু উৎসব। আমাদের গত বছর আমাদের 25তম শিশু উৎসব আমরা পরিচালনা করেছিলাম। তো আমাদের সারা বছরে এইসব কর্মকাণ্ড আমাদের চলে থাকে। নমস্কার, আমি সহসভাপতি নবদিগন্ত মিঠু দেবনাথ। আমি শ্রী সৈকত সাহা, কার্যকরী কমিটির সদস্য। আমি শ্রী ভাস্কর দে, সহসভাপতি নবদিগন্ত। এবার আমরা রক্তদান শিবিরটা, সেটা কিন্তু রজত জয়ন্তী বর্ষ 12 কেন্দ্রিক যতগুলো ক্লাব আছে, যেগুলো দুর্গাপূজা কেন্দ্রিক। फ्रेंड दुदिन देखो बात नहीं करने
ऑफरिंग्स वहाँ तक पहुँचा दूंगा। तो ये जस्ट लाइक पुजारी, ठीक है, तो इनका भी बहुत बड़ा रोल रहा है। तो आप सभी को आई एम थैंकफुल टू यू, थैंक यू। 1, 2, 3 थैंक यू। प्लास्टिक भी उगेंगे खेतों में, ये बहुत पहले की बात है, आज से तो हमने सोचा नहीं था कि वास्तव में प्लास्टिक हम पर कितना हावी हो जाएगा। खाइए, अदरवाइज प्लास्टिक आपके माइक्रो प्लास्टिक्स स्टमक में चले जाएंगे एंड दे विल कॉज हार्म। तो वी नीड टू बी वेरी मच बैक्स कोटिंग आती है, राइट? सो व्हेनेवर यू ईट एनी दिस इस तरीके से शामिल हो जाएगा। आज जो आप एप्पल खाते हैं, सेब खाते हैं, जो यू नो उसके ऊपर भी प्लास्टिक कोटिंग होती है या पैक्स कोटिंग। लोग इतना बड़ा काम कर सकते हैं तो क्या हम कुछ नहीं कर सकते हैं? कर सकते हैं। तो आज से ही हम एक पेरेंट्स हैं, उनको आप लोग जरूर बताइए कि पापा या मम्मी जब भी मार्केट जाएं, बाजार जाएं, चेक अ बैग विद देम, जूट बैग। चिलीज खरीदता हूँ या कॉलीफ्लावर या कोई भी वेजिटेबल मैं लेता हूँ तो मैं उनसे कहता हूँ कि इन्हें हमें डायरेक्ट हमारे बैग में, बिकॉज और इसमें कोई शर्म नहीं है। मैं खुद जाता हूँ मार्केट में तो मैं एक बैग लेके जाता हूँ और उसमें ही मैं शॉपकीपर से कहता हूँ कि आप सब प्लास्टिक साथ में हर आइटम के लिए, हम अगर ग्रीन चिलीज खरीदते हैं वो एक ब्लैक कलर का प्लास्टिक हमें दे देते हैं एंड ब्लैक कलर का प्लास्टिक कोई व्हाइट देता है तो ठीक भी है, ऑल्दो वो भी एक्सेप्टेबल नहीं है, बट वो हमें ब्लैक जो कि बहुत ही खराब कंडीशन में है वो उसको देते हैं। इंडिया आल्सो देयर इज अ स्टेट सिक्किम, वहां पर आप प्लास्टिक बोतल अगर यूज करते पाए जाते हैं दे विल फाइन ₹500। क्लीन और ग्रीन बना सकते हैं। We must take this initiative। हम भी ये अगर कर सकते हैं तो हम क्यों नहीं कर सकते हैं? करते हैं एंड आफ्टर दैट विद्यालय में जो हम लोग बहुत सारी बॉटल्स या पेपर्स या प्लास्टिक की चीजें, पेन्स वगैरह फेंकते हैं, इनको फेंकना Since the International Volunteer Group करेंगे और कुछ विजिबल चेंजेस लाएंगे। So I'm thankful to these people. They came from देखो देखो আপনাদের দিকে কথা কোন স্টার্ট করেন, আমার লিয়ে ঢুকলে বেজাল। आज हमारे विद्यालय में कोरिया से 5 लोगों की एक टीम आई है। एसएज नाम से टीम का नाम है। एसएज एक सेव द अर्थ फ्रॉम ए टू जेड एक वॉलंटियर ग्रुप है। ये लोग ये मैसेज देना चाह रहे हैं कि हम अपनी धरती को कैसे बचाएं, कैसे धरती पर जो अभी प्लास्टिक एक बड़ी समस्या है उसको ख़त्म किया जाए, ह्यूमैनिटी के लिए, मानव मात्र के लिए कैसे हम लोग एक दूसरे का सहयोग करें जिससे मानवता बची रहे और जो संसार है, जो दुनिया है, उसको और भी बेहतर बनाया जा सके। ये लोग क्राइम को कम करने के लिए काम कर रहे हैं और बहुत सारी एक्टिविटीज़ पर काम कर रहे हैं। ये एक वॉलंटियर ग्रुप है कोरिया का जो कि हमारे अगरतला में अभी आए हुए हैं और हमारे विद्यालय को उन्होंने चुना है। ये हमारे लिए बहुत ही सौभाग्य की बात है और हमारे बच्चे भी इससे बहुत लाभान्वित हुए हैं और ये बच्चे इनके साथ मिलकर के हमारे विद्यालय परिसर को साफ और स्वच्छ बनाएंगे
तो इन सब का मैं बहुत बहुत धन्यवाद ज्ञापित करता हूँ। मेरा नाम मनोज कुमार है, प्रिंसिपल केंद्रीय विद्यालय कुंजवन। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। आगे नहीं Hello, we are ASENS, the International Volunteer Activity Groups of Church of God, which believes in God the Mother and God the Father according to the teachings of the Bible and delivers the truth of the new covenant and eternal happiness to family worldwide. ASENS means save the earth from A to Z, which means save the earth from the beginning and to the end. Today we have come to this Kendria School to conduct Zero Plastic campaign with students. Nowadays, plastic causes many problems in environment and on our body as well. So we would like to raise awareness of plastic problem among students and work together for the future generations. I hope we all together have a nice and meaningful day today by having this cleaning our school and cleaning time and bring hopeful future for us. Thank you so much. What's your name? My name is Hyojin Kwon. Thank you. Thank you. Dana, here, can I see her? একটু পরে সাউথ কোরিয়া থেকে আইছে আমি জানলাম তো এই প্রোগ্রামটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম আনসান ফ্রিডম ফাইটারদের নিয়ে আমাদের ললিত কলা একাডেমিতে গত বছর। ওখানে আমরা ৪৫টি ভাস্কর্য নির্মাণ করি যারা উত্তর পূর্বাঞ্চলে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের সেই অর্থে এখানে আমরা নাম বা তাদের যোগদান আমরা জানতে পারিনি। তো তাদেরকে ট্রিবিউট জানিয়ে আমাদের ৪৫টি ভাস্কর্য নিয়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই র্যালিটা করছি। সঙ্গে আমাদের আর্ট কলেজে যারা ভাই বন্ধুরা আছেন ওনারা আছেন, সঙ্গে আগরতলা যারা শিল্পীরা আছেন আমাদের স্টুডিও বা স্টুডিওর বাইরে, তারাও এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে। মূল ভাবনা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে যারা বিশেষ ভূমিকা কারণে হয়তো আমরা অনেককে জানি বা চিনি,
কিন্তু যাদের ভূমিকা ছিল কিন্তু তাদেরকে সেইভাবে লাইমলাইটে নিয়ে আসা হয়নি। তো আমাদের প্রেরণা স্রোত নরেন্দ্র দামোদর দাস মোদীর একটি ভাষণ, যেখানে উনি বলেছিলেন যে আনসান ফ্রিডম ফাইটারদেরকে ট্রিবিউট করে দেশে একটি কর্মযোগ্য নেওয়ার জন্য। সেই ভাবনাকে পাথেয় করে আমাদের এই উদ্দেশ্য এবং উদ্দেশ্যকে সফল করার জন্য সবার কাছে আমরা আবেদন করছি। এই ভাস্কর্যগুলো আগামী 24 তারিখ অবধি নতুন কলাক্ষেত্রে ডিসপ্লে থাকবে। সঙ্গে এখানে একটি 200 মিটারের ক্যানভাসও হচ্ছে, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে শিল্পীরা ছবি আঁকবেন। আর 24 তারিখ অবধি আমাদের আর্ট গ্যালারিতে 3টি এক্সিবিশন পরপর চলতে থাকবে। আমাদের ললিতকলার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের আহ্বান যাতে ওনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ত্রিপুরায় না, সারা ভারতবর্ষেই অনুষ্ঠিত হবে। আমরা আমাদের শহীদ ত্রিপুরার যে কতজন স্বাধীনতা সংগ্রামী লিপিবদ্ধ 45 জন আছে এবং তারাও এদের বাইরে তারা এই সাথে মাস্টারদার সিচুয়েশনের সাথে কাজ করছেন এবং অধিকাংশই প্রকাশ্যে আসেন। এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সবচেয়ে যাদের বেশি অবদান সেটা হলো বাঙালি। এই বাঙালি মহাপুরুষই ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে আমাদের মহাত্মা গান্ধী আছেন বলে, কিন্তু পুরো স্বাধীনতা সংগ্রামের পুরো ইয়েটা তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে থেকে। আজকে তাদের স্মরণ করতে পারে আমরা সত্যি গর্বিত, আমাদের ভালো লাগছে এবং তোমাদের যে আয়োজনটা করছে সেই আয়োজনটাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রতি বছর হোক, আমরা এটা চাই। আমি ভারতীয় ছিলাম এই কাজটাকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে হাঁটতে পারবো না, কিন্তু আজকে আমি হাঁটতে পারলে নিজেও শিখে দিতাম, কিন্তু আমি হাঁটতে পারছি না। সবাইকে ধন্যবাদ। বাইক নিয়ে যারা যারা র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকে যারা থাকবেন আপনার প্রত্যেকের হাতে পতাকা কালেক্ট করে পেছনে যারা যারা বসবেন পতাকাগুলি আপনারা কালেক্ট করে जेलों में फंसा दी। जीवन के सारे सपनों को फांसी के फंदों को चूम करके फ्रीडम फाइटरদের নিয়ে এক অসম্ভব একটি সুন্দর র্যালি আপনাদের সামনে। অনুরোধ জানাচ্ছি।
হ্যালো এই ভারতের স্বাধীনতা সংগ্রামে তুলেছে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাইক নিয়ে রেডি হয়ে যান এবং পিছনে যারা থাকবে আপনার প্রত্যেকের হাতে পতাকা থাকবে, পতাকা দিয়ে আপনারা এটা তুললো পালা করে এটা তুললো না না যুগ নাই মানে ওই এনে এরকম চাওয়াটা উচিত হয়েছে না দেবে তারপরে তো নমস্কার, আমি প্রথমেই ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা যারা যারা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্য এবং যারা যারা আমরা সনাতনী বাঙালি, দুর্গাপুজো আমাদের জন্য আবেগ, দুর্গাপুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই অন্যান্য বছরের মতো এই বছরও আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আমরা শারদ আরাধনায় আমরা ব্রতী হয়েছি, দেবী দশভূজার আরাধনায় ব্রতী হয়েছি এবং এই ব্রতী আমাদের 50তম বর্ষে পদার্পণ করেছে। গোটা খোয়াই জেলার মানুষের প্রতি বছরের মতো বরাবরের মতোই আমাদের ক্লাবের প্রতি একটা প্রত্যাশা থাকে যেন আমাদের খোয়াই জেলার মধ্যে পুজোর দিনগুলিতে একটা পুজো মণ্ডপে গিয়ে তারা অনাবিল আনন্দে মেতে উঠতে পারেন পুজোর দিনগুলিতে। তাই মানুষের কথা চিন্তা করে এই বছরও আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী আমাদের কমল পাঠক, যিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি বনেদি সমস্ত ক্লাবগুলিতে দীর্ঘ 19 বছর যাবৎ প্যান্ডেল নির্মাণের কাজ করছেন,
ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং থিম হিসাবে আমরা বেছে নিয়েছি আমাদের ইতালির রাজপ্রাসাদ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো। যে লাইট অ্যান্ড সাউন্ড শো গোটা জেলার মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি, এই বছর আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পুজো মণ্ডপে সেটা ওনারা ফুটিয়ে তুলবেন। এবং সর্বোপরি আমাদের সবকিছু মিলিয়ে আমরা বাজেট নিয়েছি প্রায় 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকার এই বাজেটের মধ্যে আমরা সমস্ত কিছু আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করব। পুজোর দিনগুলিতে যেন সমস্ত মানুষরা অনাবিল আনন্দে মেতে উঠতে পারে তার প্রয়াস আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব নেব। এবং একটা ঘটনা গত কিছুদিন আগে যেটা সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া চাকমাঘাটে, একটা মর্মান্তিক দুর্ঘটনায় একটা গাড়ি চালক ভাইয়ের প্রাণ গিয়েছে, মিহিরলাল ভাইয়ের। আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে মিহিরলাল ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মাতা দশভুজার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আবারও যে যারা যারা গাড়ি চালকের ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ যারা যারা যানবাহনের পেশা এবং ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ। তাই গত 5 তারিখেই আমাদের এই বছরের পুজো কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়ালি, যাতে আমাদের এই 21 লক্ষ টাকা দুর্গাপুজোর বাজেট নিয়ে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের যানবাহন থেকে আমরা সেই টাকার যোগান দেব না এবং যোগানের ব্যবস্থাও করব না। যদি কোনো ধরনের ক্লাব সদস্য ক্লাবেরই সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো ধরনের যানবাহনের থেকে চাঁদা কালেকশন করে, তাহলে আমি অবশ্যই আপনাদের মাধ্যমে সবার কাছে বিনীত অনুরোধ করব আমাদের ক্লাব কর্তৃপক্ষের সাথে যাতে যোগাযোগ করে প্রয়োজনে সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের প্রতি আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এবং সর্বোপরি আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে আমি প্রত্যেককেই আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীর প্রত্যেককেই আমি অনুরোধ জানাবো পুজোর দিনগুলিতে যেন আপনারা আমাদের পুজো প্রাঙ্গণে এসেন, আপনারা অনাবিল আনন্দে মেতে ওঠেন এবং দেবী দশভুজা মায়ের কাছে আমরা অনুরোধ করব মায়ের মঙ্গল দৃষ্টিতে সমস্ত অংশের রাজ্যের মানুষদের জীবন যেন আলোকিত হয়। নমস্কার। ওম খর্বং শ্রোতং বদন বদনং লম্বুদরং সুন্দরং পচ্ছন্দ গন্ধ লব্ধ মধুবল গন্ধস্থলম তন্ত্র। আচ্ছা, তো অপেক্ষা করতেছেন গেলে কারেন্ট নাই, কতক্ষণ অপেক্ষা করতেছেন? ওই তো 15-20 মিনিট। মানে কারেন্টের লেগে কাজ হইতেছে না? না, এর আগে মহকুমা শাসকের কার্যালয়ে এভাবে বিদ্যুৎ নেই, আপনার কি মনে হইতেছে? এটা তো লোক এটা যেমন ছিল কারেন্টটা থাকানো দরকার। এরকম তো অন্যান্য পরিষেবা বন্ধ রয়েছে নাকি?
জ্ঞাপন করছি। আমাদের ডিবি থেকে অতি স্বল্প মাত্রায় যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতো ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে আমাদের দেশে শাসন করেছেন, এই শাসন আমাদের ছোট্ট সংগঠন পালা এখনো রয়ে গেছে। আমাদের সংগঠন আমাদের সদর জেলার মাননীয় সভাপতি করছি। আমাদের পুর নিগমের এদিকে কর্মী যারা আছেন তাদের মধ্যে ঘুরেন আজকের আমাদের সদর শহর জেলার আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের 15 আগস্ট উপলক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা 13 তারিখ থেকে যে 15 তারিখ আমাদের যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে গোলবাজার চক্করে আমরা আমাদের পথচারী এবং এএমসির যারা ওয়ার্কাররা আছেন তাদের হাতে আমরা জাতীয় পতাকা তুলে দিলাম, যাতে করে ওনারা নিজ বাড়িতে নিজের পরিবারদের নিয়ে এই জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা ভারতবাসীর কাছে আহ্বান রেখেছেন এবং প্রত্যেকটা জায়গায় দেশের জনগণ সেই 2022 থেকেই আমাদের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই এই জাতীয় পতাকা উত্তোলন করছে এবং এই জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে প্রত্যেকের মধ্যে একটা দেশাত্মবোধ জাগ্রত হয়। আমরাও কখনো সুযোগ পেতাম না যে কোনো ধরনের অনুষ্ঠান হলে 15 আগস্টের যে ইনস্টিটিউটের মধ্যে যদি প্রোগ্রাম হতো, সরকারি অফিসে যিনি প্রধান ব্যক্তি থাকতেন উনিই কেবল জাতীয় পতাকা উত্তোলন করতেন এবং আমরা সবাই বিভিন্ন জায়গায় যারা আছে তারা দাঁড়িয়ে থাকতেন। কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেককে একটা গর্ববোধ করার একটা সুযোগ করে দিয়েছেন যে 13 তারিখ থেকে নিজের বাড়িতে, নিজের অফিসে, নিজের ব্যবসা কেন্দ্র প্রত্যেকটা জায়গায় এই জাতীয় পতাকা উত্তোলন করে নিজ হাতে যেন গর্ববোধ করতে পারে এবং দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ববোধ যেন জাগ্রত হয়, দেশাত্মবোধ যেন জাগ্রত হয়, সেই গর্ববোধ করার একটা সুযোগ করে দিয়েছে। আজকে তার জন্য আমাদের এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের সদর জেলার আইটির পক্ষ থেকে আইটির যিনি কনভেনার আছেন সুশান্ত বণিক, তার নেতৃত্বে এবং তার টিমের নেতৃত্বে আজকে এই জায়গায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বিতরণ করা হয়েছে। আমাদের এই কর্মসূচি আমাদের 15 তারিখ পর্যন্ত চলবে। আমাদের বিভিন্ন যারা মনীষী যারা প্রতিকৃতি আছে সেগুলি সাফাই করে আমরা সেই জায়গায় মাল্যদান করছি এবং আপনারা জানেন যে আগামীকাল বিভাজন বিভীষিকা, যেভাবে দেশটা বিভক্ত হয়েছে তারও একটা কর্মসূচি আছে এবং 15 আগস্ট এবং প্রচুর কর্মসূচি আমাদের সদর জেলার বিভিন্ন কর্মসূচি এখানে রাখা হয়েছে, মণ্ডল থেকে রাখা হয়েছে। আজকে আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের বিভিন্ন মনীষীদের যে স্ট্যাচু আছে সেগুলির মধ্যে আমরা মাল্যদান করেছি এবং আমরা সকলকে আহ্বান করব যে আসুন যে আগামী 15 আগস্ট, সেই 15 আগস্ট উপলক্ষে আমরা
দেশের জন্য, বিশেষ করে আজকের দিনে তাদেরকে আমরা স্মরণ করছি যারা এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং প্রত্যেকেই এই যে 15 অগাস্ট সেটাকে আমরা আড়ম্বরতার সহকারে আমরা পালন করি এবং প্রত্যেকের মধ্যেই সৌভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকুক। সমস্ত ধর্মের মানুষ আমরা ভারতবর্ষের মধ্যে শান্তিতে থাকি, সে মেসেজটা আমরা বার্তাটা সকলকে দিতে চাই। সবাই আসুন, সংঘবদ্ধ হয়ে এই কর্মসূচিতে আমরা সামিল হই। করার অনুমতি চাওয়ার জন্য স্বতন্ত্র দিবসের পর একজন 5 এনজিও তুষার জন্য অন্যান্য আফগানিক সিনকেলে হাজিরা সীমান সত্যি কথা বলতে কি, আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবসময়ই বাধা হয়ে দাঁড়ায়। সব বাধা অতিক্রম করেও আমরা মাঠে সবাইকে উপস্থিত করতে পেরেছি এবং যে নিয়ম আছে নিয়মগুলো মেনে আমরা একের পর এক যে সিকোয়েন্স আছে মেনটেন করে প্যারেড কমপ্লিট করেছি, যাতে আগামী পরশুদিন আমাদের কোনো ধরনের সমস্যা বা বাধাবিঘ্ন না ঘটে, সুন্দরভাবে যাতে প্যারেডটা সম্পূর্ণ হয়। তারপরেও কাদার জন্য, মাঠে প্রচুর কাদার জন্য ছোটরা মার্চিং করতে পারেনি, সমস্যার সৃষ্টি হয়েছে। এটা স্বীকার করা মানে কোনো কিছু নয়, স্বীকার করতেই হবে আমাদের। মানে বৃষ্টি বা ঝড়ো হওয়ার জন্য আমাদের সমস্যা হয়েছে। এবার মাঠে প্যারেডে কোন কোন দল অংশগ্রহণ করছে? এবার মাঠে আমাদের থাকছে টিএসআর বাহিনী, বিআর পুলিশ, সিভিল পুলিশ ম্যান, সিভিল পুলিশ ওমেন, পাশাপাশি থাকছে আমাদের এনসিসি ম্যান, এনসিসি ওমেন এবং স্কাউট অ্যান্ড গাইড এবং আরেকটা থাকছে সিভিল ডিফেন্স। এই থাকছে, ঠিক আছে। সঙ্গে আছে আপনাদের টিএসআর এর ব্যান্ড পার্টি।
সকল শান্তিবাজারবাসীকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই। পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটি এই বছর 25তম বর্ষে পদার্পণ করল। এই বছর আমরা মায়ের 51 রূপ প্রদর্শনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা উৎসব করতে যাচ্ছি। এবছরের পুজোর বাজেট কত রেখেছেন? আমাদের বাজেট এবার 6 লাখ টাকা। আচ্ছা, পূজার মধ্যে কোনো সামাজিক কর্মসূচি রাখা হয়েছে? আগামী পুজোতে আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকবে। পুজোর কিছুদিনে পুজোর আগ মুহূর্তেই কিছু সামাজিক কিছু আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আর পুজোর থিম কি কিছু রয়েছে? মায়ের 51 রূপ প্রদর্শন। আর প্যান্ডেল নর্মাল প্যান্ডেলে থাকবে। মায়ের এই যে দুর্গার যে 51 যে অঙ্গ বিভিন্ন দেশ বিদেশ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেই রূপকে আগামী প্রজন্মের সামনে প্রদর্শনের জন্যই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি, যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে মায়ের কোন কোন রূপ কোন কোন জায়গায় আছে এবং কি কি রূপে আছে, সে জিনিসকে জানান দিতেই আমাদের এবারের এই 51 মূর্তির উদ্যোগ। आरोग्यम ऐश्वर्यम विजयम देहि देवी नमस्तुते।
এইভাবে আমাদেরকে প্রযুক্তিগতভাবে আমাদেরকে স্মার্ট করে তুলছে আমাদেরকে। কি সুন্দর মাননীয় মোদীজি প্রত্যেকটা প্ল্যানে দেখবেন কি সুন্দর। আগে একটা ভাবতাম কৃষকরা সবসময় গরিব আমরা ভাবতাম, আজকে কৃষকরা কিন্তু গরিব নয়। আমাদের ত্রিপুরা যে প্রমাণ, আমরা যখন ক্ষমতায় আসি 2018 সাল, তখন ধানের মূল্য ছিল 9 টাকা কেজি, আর এখন ধানের মূল্য 23 টাকার উপর, 23 টাকার উপর চলছে, মানে ডাবলের উপর কৃষকদের ইনকাম, কৃষকদের সম্মান দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা আগে গল্প শুনতাম যে চায়নার কৃষকরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, আজকে আমাদের ত্রিপুরার কৃষকরাও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে। কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এখানে অনেক গাড়ির মালিক আছেন যারা কৃষি কাজ করেন, আমার সামনেই দাঁড়িয়ে আছেন একজন, আছে না, উনিও কৃষি কাজ করেন। আজকে গাড়ির মালিক দেখুন কি সুন্দর সেজে গুজে এসেছে, ওনাকে গরিব বলা যাবে? এরকম অনেকেই সারা ভারতবর্ষের মধ্যে ধীরে 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 আমাদেরকে ডেভেলপ করে তুলতে হচ্ছে। আজকে আর্থিক সমস্যা থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। খাদ্যের জন্য আমাদের চিন্তা করতে হয় না। 80 কোটি লোককে ভারতবর্ষের মধ্যে 5 কেজি চাল ফ্রি দেওয়া হচ্ছে, কোনোদিন ভাবা গেছে? আজকে আমরা শ্রীলঙ্কার অবস্থা যদি দেখি, মাত্র 2 কোটি লোকের সংখ্যা তাদের বাস, অথচ চালের জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রপতি সেই দেশকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের 80 কোটি লোককে ভালো মাননীয় মোদীজি আজকে দীর্ঘ কত বছর ধরে এবং আগামী আরো 4 বছর আমাদের মাননীয় মোদীজি এই ফ্রি চাল খাওয়াবেন ঘোষণা দিয়েছেন এবং খাওয়াচ্ছে। প্রত্যেকটা অবস্থায় আজকে রেশনিং ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছুতে একদম সততা চলে এসেছে। আগে রেশন সময় যখন আমরা 4-5 থেকে পরে যেতাম, তখন বলতো যে আপনার চাল শেষ হয়ে গেছে, আপনার চিনি এখন নেই, আপনার যে প্রাপ্য জিনিস সেটা নেই। কেন নেই? আর শেষ হয়ে গেছে বা আপনি নিয়ে গেছেন। তখন কি ছিল? রেকর্ডিং ব্যবস্থা ছিল না, তাদের তখন ওইটা খাতার মধ্যে রেকর্ড রাখতো, তো সেখানে যায় খুশি তারা লিখতো। আর এখন কি হয়েছে? এখন আমরা আঙ্গুলে টিপ দিই, বায়োমেট্রিক প্রসেস চলে এসেছে। আজকে আঙ্গুলে যদি আপনি টিপ না দেন, আমি সেই রেশন শপে জিনিস আনতে পারবেন না। ওয়ান রেশন ওয়ান কার্ড, একটা রেশন কার্ড থেকে আপনি দিল্লি থেকে যে আপনি নিতে পারবেন রেশন ব্যবস্থা, আগে আমার আগরতলা থেকে নিতে পারবেন। তো এইভাবে আমাদের ভারতবর্ষকে ধীরে ধীরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেই আপনার অর্থনীতি থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা, আজকে স্বাস্থ্য ব্যবস্থা কি আমূল পরিবর্তন। আমাদের ত্রিপুরা রাজ্য দেখলেই বোঝা যায়। ত্রিপুরা রাজ্যের আজকে জিবি হাসপাতাল বলুন, আইজিএফ হাসপাতাল বলুন, টিএমসি হাসপাতাল বলুন বা আইএলএস হাসপাতাল বলুন, আজকে কোথায় গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়েছে। আমরা দেখছি বড় বড় অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে হার্টের বড় বড় অপারেশন, ওপেন হার্ট সার্জারি আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে, জীবিত হচ্ছে। কোনোদিন ভাবতে পেরেছি আমরা? কোনোদিন ভাবতে পারিনি। ওপেন হার্টের সার্জারির মতো অপারেশন আমাদের জীবিত হয়। এরকম ভাবে আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। পাশাপাশি মোদীজি সেই আয়ুষ্মান কার্ড, সেটা আশীর্বাদ রূপে আছে আমাদের জন্য। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আজকে আমরা যারা গরিব অংশের লোক আমরা বলি, তারাও আজকে সেই আয়ুষ্মানে তারা নিশ্চিত, কারণ তাদের কাছে পকেটের মধ্যে আয়ুষ্মান কার্ড আছে। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি আইএলএস হাসপাতালে বসে আপনাদের চিকিৎসা করতে পারবেন। আপনার হার্টের অপারেশন 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অপারেশন, হার্টের অপারেশন আমরা আইএলএস হাসপাতাল থেকে ফ্রি করাতে পারি, চোখের অপারেশন ফ্রি করাতে পারি। বিভিন্ন ব্যবস্থাপনা আমরা এখান থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আমরা করতে পারছি। এরকম বহু প্রমাণ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। ভারতকে কিভাবে সুন্দর, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে ভারতকে কি সুন্দর মাননীয় মোদীজি কি সুন্দর আমাদেরকে তৈরি করছে, কি সুন্দর ক্লাস করে নিচ্ছে আমাদেরকে। আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে স্মার্ট হয়ে গেছি, কিন্তু আসলে আমরা স্মার্ট হয়ে গেছি। আজকে দেখা যাচ্ছে মেয়ে ছেলেরা বাইক স্কুটার দিব্যি চালাচ্ছি, কোনোদিন ভাবিনি আমরা এরকম হবে। আজকে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হবে তার নিশ্চিত বলা যায়। এবং মাননীয় মোদীজি যে স্বপ্ন, এই বিকশিত ভারত, এই বিকশিত ভারত একদিন হবেই 2047 সাল, হাতে আর বেশি দিন নয়। আমরা তার আগে আমরা দেখতে পাবো ভারত সারা পৃথিবীকে রাজ করতে যাচ্ছে। আমি দীপক কুমার সাহা মহোদয়কে অনুরোধ করবো বাদ্যিক চালক সঙ্গে নাগরিকদের শাখার সভাপতি রতনদাকে অনুরোধ করবো মঞ্চে আসন গ্রহণ করুন। আমি নিজের আমাদের মাননীয় মোদীজি যে আহ্বান সারা দেশ 13 তারিখ
14 তারিখ এবং 15 তারিখ 3 দিন ব্যাপী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় পতাকা সবার কাছে বিলিয়ে দেওয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে। সেই উপলক্ষে সামনে রেখে আমাদের নাগরদোলাস্থিত অল ত্রিপুরা যে বাস অ্যাসোসিয়েশন আছে এবং সোনামুড়া বাস অ্যাসোসিয়েশন, তারা দুজন মিলেই, দুটা অ্যাসোসিয়েশন মিলেই আজকের এই পতাকা বিতরণ অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে এই মঞ্চে আমাদের ভারতবর্ষ বসুন্ধরা, রত্নভূষা বসুন্ধরা আমরা সবাই জানি। দীর্ঘ বছর ভারতের ইতিহাস, সেই ইতিহাসকে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ইংরেজ আমাদের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে এবং ওই ইংরেজদেরকে হটিয়ে আমাদের দেশের যারা বরেণ্যরা ছিল, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি এই মঞ্চ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আজকে তাদের জন্যেই আজকে আমরা ভারতবর্ষ, এই রত্নভরা বাসায় ভারতবর্ষকে আবার ফিরিয়ে পেলাম। আমরা আমাদের সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে পেলাম। আমাদের মাননীয় মোদীজির স্বপ্ন আমাদের ভারতবর্ষ 2047 সাল একটা বিকশিত ভারত রূপে গঠন হবে এবং সেই লক্ষ্যে মাননীয় মোদীজি ভারতবর্ষব্যাপী সারা ভারতবর্ষব্যাপী কাজ করে চলছেন এবং উনি আমাদেরকে মেক ইন ইন্ডিয়া স্বপ্ন দেখিয়েছেন এবং এই মেক ইন ইন্ডিয়া স্বপ্নের ফল আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আমরা একটা সময় দেখতাম একটা সাধারণ কলম কিনলেও তার গায়ে লেখা থাকতো মেড ইন চায়না। সেখান থেকে আমরা অনেকটাই সরে এসেছি। যখন মাননীয় মোদীজি বলছিল যে মেক ইন ইন্ডিয়া, তখন আমরা ভাবছিলাম যে ভারতবর্ষের মধ্যে কি এত প্রযুক্তি আছে যে মেক ইন ইন্ডিয়ার মতো স্বপ্নকে সার্থক করা যায়। কিন্তু দেখা গেল আমরা কিন্তু অনেকটা সার্থক। আজকে আমরা কিছুদিন আগে দেখেছি সেই সিন্দুর অপারেশন, সেই সিন্দুর অপারেশনে যে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল, সেটা আমাদের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন, সেটা বাস্তবে পরিণত হয়েছে। শুধু ব্রহ্মোস নয়, ভারতবর্ষ আজকে মোবাইল উৎপাদনও 2nd লার্জেস্ট কান্ট্রি এবং বিভিন্ন প্রযুক্তিতে, কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রযুক্তিতে ভারতবর্ষ সেই মেক ইন ইন্ডিয়া আজকে স্বপ্ন সার্থক হয়েছে। ভারতবর্ষ এই 2047 বিকশিত ভারতের দিকে এগিয়ে অনেকটাই এগিয়ে গেছে। আমরা অর্থনৈতিকভাবে 4র্থ স্থানে, আমরা জাপানকে পিছিয়ে ফেলে দিয়েছি। ইতিমধ্যে 3য় স্থানে আমরা পৌঁছবো। কৃষি, আমরা খাদ্য উৎপাদনে, খাদ্যশস্য উৎপাদনে সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর দেশে আছে। আজকে খাদ্যশস্য ভারতবর্ষ থেকে অনেক দেশ আজকে আমদানি করে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ আমরা প্রত্যেকটা শিল্প ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা দিকে আমরা আজকে অনেকটাই এগিয়ে গেছি এবং ভারতবর্ষ আগে সেই দুর্বল ভারতবর্ষ নয়। যে সময় আমরা দেখেছিলাম চীন আমাদের জায়গা দখল করে রেখেছিল, সেই সময় ভারতবর্ষ থেকে আমরা অনেকটাই মজবুত ভারতবর্ষ আমরা চলে এসেছি এবং তার প্রমাণ আমরা বিভিন্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আজকে কিছুদিন আগেও দেখছি আমরা ট্রাম্পের ঘটনা, আপনারা দেখেছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান যিনি দাপটের সহিত চলেন, সেই ট্রাম্প মহাশয় আমাদের 25% আমাদের শুল্ক আমাদের চড়িয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় মোদীজি কিন্তু অটল, কোনো অবস্থায় উনি হার মানেননি এবং উনি আরো বেশি করে রাশিয়ার সাথে চুক্তি করে সেই তেল আমদানি করছেন। মাননীয় মোদীজি কেন করছেন? কারণ ভারতবর্ষ একটা এখন মজবুত জায়গা আছে। আমেরিকার মতো দেশ আমাদের ভারতবর্ষকে এখন, আর সেই আগের ভারতবর্ষের মতনই আমেরিকা এখন আমাদেরকে কোনো অবস্থায় কোনো দিকে হারাতে পারবে না। সেই দিকে মাননীয় মোদীজি স্পষ্ট বুঝে গেছেন এবং আমরা জানি ভারতবর্ষ থেকে কোথায় এবং আমাদের এই বিকশিত ভারত সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ ভারত হবে এবং সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুত করা
মাননীয় মোদীজি ধীরে 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 আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কি সুন্দরভাবে প্রস্তুত করে দিচ্ছে। সাধারণ মোবাইল দিয়ে আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। একটা সময় আপনারা ভাবছিলেন, আমরা ভাবছিলাম যে এই মোবাইল হয়তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা কম্পিউটার, একটা ছোটখাটো কম্পিউটার বলা যায়। সেই কম্পিউটার আমরা যেহেতু কম্পিউটার জানি না, শিখছি না, আমরা সেই কম্পিউটারকে ব্যবহার করতে পারবো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাড়ির 4 বছরের ছেলেটা, বাড়ির 4 বছরের মেয়েটাও সেই মোবাইল আমাদের থেকে বেশি জানে, তারা ব্যবহার করতে পারে। কিভাবে আমাদেরকে দেখুন ধীরে ধীরে আমাদেরকে তৈরি করছে, সেই 1 নম্বর দেশ হবে সারা পৃথিবীর মধ্যে। দাস মোদী যে আহ্বান করেছে হার ঘর তিরঙ্গা, সেই তিরঙ্গা সারা ভারতবাসীর সঙ্গে এই আগরতলা নাগরজলা স্থিত আজকে যে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই 33 নম্বর ওয়ার্ডে। আমরা সবাই অবগত আছি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আহ্বানে আমরা নাগরজলাস্থিত সমস্ত মালিক এবং শ্রমিক যৌথভাবে আজকের এই জাতীয় পতাকার যে বিতরণ অনুষ্ঠান, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই আগরতলা সোনামুড়া বাস সিন্ডিকেটের অন্য সম্পাদক আমার স্নেহের ছোট ভাইকে, যে এই ধরনের প্রোগ্রাম যে এত সুন্দরভাবে উনি যে অনুষ্ঠানটি করেছেন। ধন্যবাদ জানাবো এখানের সমস্ত, যেমন উত্তম সাহা। আমরা জানি যে ভারতবর্ষ যদি স্বাধীন হয়েছে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন যে আমরা যার জন্য এই স্বাধীনতা পেয়েছি তাকে আমরা সব সময় স্মরণ করতে হবে, আমাদের অন্তরে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? যে 15 আগস্ট আমাদেরকে বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে 13 তারিখ থেকে 15 তারিখ প্রত্যেকটি বাড়ির মধ্যে আমরা যাতে শ্রদ্ধার সহিত যে জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সিন্ডিকেটের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে কিছুদিন আগে আমাদের একটি বাস বিশ্রামগঞ্জে আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন সময় আমাকে অনেকে এখান থেকে বলেছেন যে দাদা যে আমরা লাইন বন্ধ করে দেবো, 2 দিন পরে পরে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সুরক্ষা পাচ্ছি না। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমাদের এখানে যে মুখ্যমন্ত্রী সৎ নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে সমস্ত দুষ্কৃতিকারীরা গ্রেফতার হবে। আমরা দেখেছি যে এখানে 6 জন দুষ্কৃতী সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। हर दिल तिरंगा, हर सपना तिरंगा, हर मन तिरंगा, हर তাদেরকে বরণ উত্তরের মাধ্যমে বরণ করে দেবেন সোনামুড়া লাইন সম্পাদক সুশান্ত সরকার মহাশয় বরণ করবেন। বাহ্যিক তালসঙ্গের নাগরজলা থানার সভাপতি রবীন্দ্র দত্ত বরণ করে দিচ্ছেন। एक 85 दाओ
জাতীয় পতাকা আমাদের শান। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছে, বলবেন বিস্তারিত ভাবে। আমি একটা কথাই বলবো, কর্মসূচি আমরা শুরু করেছি। আসুন এখানে আপনারা আসুন, সবাই আসুন, সবাইকে দেওয়া হবে জাতীয় পতাকা বিতরণ করছেন আমাদের অভিজিৎ মল্লিক মহোদয়কে বরণ করবেন আমাদের সাগর দাসকে অনুরোধ করবো আমাদের বিশিষ্ট সমাজসেবী কমলদেব মহোদয়কে বরণ করবেন। সিস্টেমে আসুন। জাতীয় পতাকা সম্মানের সহিত বাড়িতে লাগাবেন, যার গাড়ি আছে জাতীয় পতাকা লাগাবেন এবং যার যার বাড়িতে জাতীয় পতাকা লাগাবেন। আমাদের হরঘর তিরঙ্গা সাউথ চেয়ারম্যান শ্রদ্ধেয় অভিজিৎ মল্লিক মহোদয়কে আসুন আসুন বন্দে মাতরম, ভারত মাতা কি। জাতীয় পতাকা দিচ্ছেন আমাদের দর্শন এলাকার জন্য অনুরোধ করবো স্লোগান সহ সভাপতি এবং তাকে বরণ করে দিবেন আমাদের রক্তদান শিবিরের রজত জয়ন্তী বর্ষ। তো আপনারা একটু ভাবতে পারেন যে রক্তদান আর কি রজত জয়ন্তী বর্ষ হয় কিনা। তো আমরা বলছি কি অ্যাকচুয়ালি 2001 থেকে আজকে অবধি আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করেছি। করোনা কালেও আমাদের গতিকে অবরোধ করতে পারেনি করোনা। তো যাই হোক, এই বছর আমাদের রক্তদানের রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রথম তো 100-150 জন লোকও আমরা দিতাম, কিন্তু বর্তমানে আমরা কি করি, আমরা একটা লিমিটেড আমরা ডোনেট করি। কিন্তু আমাদের একটা উইংস আছে, স্পেশাল উইংস, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সারা বছর অ্যাক্টিভিটিস করি। আমরা স্ট্যান্ড বাইগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দিই। এই বছর আমাদের টার্গেটেড 30%, কিন্তু আমরা সারা বছর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো থাকবে। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্ট থাকবো, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে, সব সংস্থা, সব এনজিওদের কাছে অনুরোধ রাখবো যে রক্তদানের যে ধারাবাহিকতাটা থাকে সেটাই মূল। কারণ আমরা 2001 থেকে আজকেও কিন্তু ধারাবাহিক চালিয়ে দেখেছি যে এটা একটা নতুন পর্যায়ে নেওয়া যায়। তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো
যে আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ রক্তদান শিবিরের, আমরা আগামী দিন যাতে আমরা এটা সুবর্ণ জয়ন্তী বর্ষে যাই, তার জন্য আমাদের সবার আমরা সহযোগিতা কামনা করব। যেটা বললেন যে আপনি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললেন, এটা কি শুধু আপনাদের ক্লাব এলাকা না যে কোনো জায়গা থেকে? আমাদের এন্টায়ার ত্রিপুরা যেই কর্নারতে হোক, আমাদের ওই স্পেশাল উইংসে যদি রিকোয়েস্ট পাঠানে রিকুইজিশনের মাধ্যমে আমরা ডোনেট করি। ওইখানে অন্যান্য সংস্থাও আমাদের সাথে জড়িত আছে, অন্যান্য ব্যক্তিরাও আছে। নবদিগন্ত ওটাকে পরিচালনার ভঙ্গিতে আছে, ত্রিপুরা বাইরেও আছে। এটা কলকাতা তো আমরা দিই, চেন্নাইও আমাদের সাপোর্ট পাওয়া যায় থ্রু দিস উইংস, যার ফলে আমরা রক্তদান শিবিরে 25-30-এর বেশি আমরা দিই না। আমি নবদিগন্ত সামাজিক সংস্থার সহসভাপতি বলছি, মিঠু দেবনাথ। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের। প্রথমে আমি নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন বলে। আমরা 15ই আগস্ট 79তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের রজত জয়ন্তী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 2021 সন থেকে আমরা এই রক্তদান উৎসবের সূচনা করেছিলাম। টানা দীর্ঘ 25 বছর হতে চলল আমাদের এই রক্তদান শিবিরের। করোনা মহামারীর সময়ও যখন করোনা কাল চলছিল, তখনও আমাদের এই রক্তদান শিবির থেমে থাকেনি। আমরা প্রতিনিয়ত চালিয়ে গেছি আমাদের এই রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তোবা আমরা অনেকের প্রাণ বাঁচাতে পেরেছি। আমাদের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি। ওনার কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু কনফার্মেশন আসেনি, তবে আলোচনা চলছে ওনাদের সঙ্গে। এছাড়াও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী ভক্তি সুধানন্দজি মহারাজ। এছাড়া 34 নং এবং 35 নং ওয়ার্ডের কর্পোরেটর দুজন উপস্থিত থাকবেন, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য এবং শ্রী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। এছাড়াও আমাদের একটা স্পেশাল উইংস আমাদের এখানে কাজ করে যায় রক্তদানের মাধ্যমে। এই বছর আমাদের 30 জন রক্তদাতা রক্ত দেবেন বলে সম্মতি জানিয়েছেন। তার মধ্যে আরো 21 জন আমরা স্ট্যান্ড বাই কন্ডিশনে রেখে দিয়েছি, কারণ আমাদের যে স্পেশাল উইংস সারা বছর রক্তদানের কাজ করে থাকে। যখনই যার রক্তের প্রয়োজন পড়ে আমরা ওই স্পেশাল উইংস থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের মাধ্যমে যদি কেউ রক্ত প্রয়োজন হয় রিকুইজিশনের মাধ্যমে আমরা ওনাদেরকে সারা বছর আমরা রক্ত দিয়ে থাকি। এছাড়া আমাদের সারা বছরের নবদিগন্ত কর্মকাণ্ড সম্পর্কে তো সবাই জানা আছে আপনাদের। আমাদের টোটাল সারা বছর 17টা আমরা প্রোগ্রাম পরিচালনা করে থাকি। তার মধ্যে আমি 3টে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন একটা হলো আমাদের দৃষ্টিহীনদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেটা মনে হয় ক্লাব স্তরে আর কোনো জায়গাতে এটা নেই, এটা আমরাই প্রথম চালু করেছি। এখানে 15 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী প্রতি শনিবার এবং রবিবার এখানে এসে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তার নিয়ে থাকেন, এবং যখন ওনাদের কমপ্লিট হয়ে যায় তাদেরকে আমরা শংসাপত্র দিয়ে থাকি। এছাড়া আমরা একটা বুক ব্যাংক পরিচালনা করি, যেখানে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের দরিদ্রহীন, যাদের পাঠ্য বইয়ের দরকার হয়, তারা আমাদের এখান থেকে এই বই নিয়ে তার পড়াশোনার সুযোগ করে নিতে পারেন, এবং তার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বইগুলোকে আবার আমাদেরকে ফিরিয়ে দিতে হয়, যেন আমরা পরবর্তী সময়ে অন্য আরেকজনকে দিতে পারি আমরা এই সুযোগটা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইব্রেরিও পরিচালনা করে থাকি। সেখানে প্রতিনিয়ত প্রচুর লোক এসে বই পড়ার মাধ্যমে তার আনন্দ উপভোগ করে থাকেন। এছাড়া সারা বছর আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেগুলো আপনারা সবাই জানেন। রাখি বন্ধন, দুর্গাপূজা, শিশু উৎসব। আমাদের গত বছর আমাদের 25তম শিশু উৎসব আমরা পরিচালনা করেছিলাম। তো আমাদের সারা বছরে এইসব কর্মকাণ্ড আমাদের চলে থাকে। নমস্কার, আমি সহসভাপতি নবদিগন্ত মিঠু দেবনাথ।
মিঠু দেবনাথ। আমি শ্রী সৈকত সাহা, কার্যকরী কমিটির সদস্য। আমি শ্রী ভাস্কর দে, সহসভাপতি নবদ্বীপ। এবারে আমরা রক্তদান শিবিরটা সেটা কিন্তু রজত জয়ন্তী বর্ষ, বারোয়ারি কেন্দ্রের যতগুলো ক্লাব আছে যেগুলো দুর্গা পূজা কেন্দ্রিক, ফ্রেমটা মানে দুদিন पहुंचा दूंगा। तो ये संस्थानिक पुजारी, ठीक है, तो इनका भी बहुत बड़ा रोल रहा है। तो आप सभी को आई एम थैंकफुल टू यू, थैंक यू। 1, 2, 3 थैंक यू। प्लास्टिक भी उगेंगे खेतों में, ये बहुत पहले की बात है, आज से तो हमने सोचा नहीं था कि वास्तव में प्लास्टिक हम पर कितना हावी हो जाएगा। खाइए, अदरवाइज प्लास्टिक आपके माइक्रो प्लास्टिक्स स्टमक में चले जाएंगे एंड दे विल कॉज हार्म। तो वी नीड टू बी वेरी मच बैक्स कोटिंग आती है, राइट। सो व्हेनेवर you eat any this इस तरीके से शामिल हो जाएगा। आज जो आप एप्पल खाते हैं, सेब खाते हैं, जो यू नो उसके ऊपर भी प्लास्टिक कोटिंग होती है या पैक्स कोटिंग। लोग इतना बड़ा काम कर सकते हैं, तो क्या हम कुछ नहीं कर सकते हैं? कर सकते हैं। तो आज से ही हम एक पेरेंट्स हैं, उनको आप लोग जरूर बताइए कि पापा या मम्मी जब भी मार्केट जाएं, बाजार जाएं, चेक अ बैग विद देम, जूट बैग। चिलीज खरीदता हूँ या कॉलीफ्लावर या कोई भी वेजिटेबल मैं लेता हूँ, तो मैं उनसे कहता हूँ कि इन्हें हमें डायरेक्ट हमारे बैग में, बिकॉज और इसमें कोई शर्म नहीं है। मैं खुद जाता हूँ मार्केट में, तो मैं एक बैग लेके जाता हूँ और उसमें ही मैं शॉपकीपर से कहता हूँ कि आप सब प्लास्टिक साथ में हर आइटम के लिए, हम अगर ग्रीन चिलीज खरीदते हैं वो एक ब्लैक कलर का प्लास्टिक हमें दे देते हैं, एंड ब्लैक कलर का प्लास्टिक व्हाइट देता है तो ठीक भी है, although वो भी एक्सेप्टेबल नहीं है, बट वो हमें ब्लैक जो कि बहुत ही खराब कंडीशन में है वो उसको देते हैं। इंडिया आल्सो देयर इज अ स्टेट सिक्किम, वहाँ पर आप प्लास्टिक बोतल अगर यूज करते पाए जाते हैं, दे विल फाइन ₹500। क्लीन और ग्रीन बना सकते हैं। We must take this initiative। हमें ये अगर कर सकते हैं तो हम क्यों नहीं कर सकते हैं? करते हैं। एंड आफ्टर दैट विद्यालय में जो हम लोग बहुत सारे बॉटल्स या पेपर्स
या प्लास्टिक की चीजें पेन्स वगैरह फेंकते हैं, इनको फेंकना Since the International Volunteer Group करेंगे और कुछ विजिबल चेंजेस लाएंगे. So I'm thankful to these people. They came from देखो আপনাকে ঢুকে কথা কোন স্টার্ট করেন আমার লিয়ে ঢুকলে বেজালা आज हमारे विद्यालय में कोरिया से 5 लोगों की एक टीम आई है। एसएज नाम से टीम का नाम है। एसएज एक सेव द अर्थ फ्रॉम ए टू जेड एक वॉलंटियर ग्रुप है। ये लोग ये मैसेज देना चाह रहे हैं कि हम अपनी धरती को कैसे बचाएं, कैसे धरती पर जो अभी प्लास्टिक एक बड़ी समस्या है उसको ख़त्म किया जाए। ह्यूमैनिटी के लिए, मानव मात्र के लिए कैसे हम लोग एक दूसरे का सहयोग करें जिससे मानवता बची रहे और जो संसार है, जो दुनिया है, उसको और भी बेहतर बनाया जा सके। ये लोग क्राइम को कम करने के लिए काम कर रहे हैं और बहुत सारी एक्टिविटीज़ पर काम कर रहे हैं। ये एक वॉलंटियर ग्रुप है कोरिया का जो कि हमारे अगरतला में अभी आए हुए हैं और हमारे विद्यालय को उन्होंने चुना है। ये हमारे लिए बहुत ही सौभाग्य की बात है और हमारे बच्चे भी इससे बहुत लाभान्वित हुए हैं और ये बच्चे इनके साथ मिलकर के हमारे विद्यालय परिसर को साफ और स्वच्छ बनाएंगे। तो इन सब का मैं बहुत बहुत धन्यवाद ज्ञापित करता हूँ। मेरा नाम मनोज कुमार है, प्रिंसिपल केंद्रीय विद्यालय कुंजवन। कौन अच्छा अच्छा ठीक है ठीक है आगे नहीं Hello, we are ASENS, the International Volunteer Activity Groups of Church of God, which believes in God the Mother and God the Father according to the teachings of the Bible and delivers the truth of the new covenant and eternal happiness to family worldwide. ASENS means save the earth from A to Z, which means save the earth from the beginning and to the end. Today we have come to this Kendria school to conduct Zero Plastic campaign with students. Nowadays,
plastic causes many problems in environment and on our body as well. So we would like to raise awareness of plastic problem among students and work together for the future generations. I hope we all together have a nice and meaningful day today by having this cleaning our school and cleaning time and bring hopeful future for us. Thank you so much. What's your name? My name is Hyojin Kwon. Thank you. একটু পরে সাউথ কোরিয়া থেকে আসে এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম আনসাং ফ্রিডম ফাইটারদের নিয়ে আমাদের ললিত কলা একাডেমিতে গত বছর। ওখানে আমরা 45টি ভাস্কর্য নির্মাণ করি যারা উত্তর পূর্বাঞ্চলে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের সেই অর্থে এখানে আমরা নাম বা তাদের যোগদান আমরা জানতে পারি না। তো তাদেরকে ট্রিবিউট জানিয়ে আমাদের 45টি ভাস্কর্য নিয়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই র্যালিটা করছি। সঙ্গে আমাদের আর্ট কলেজে যারা ভাই বন্ধুরা আছেন ওনারা আছেন, সঙ্গে আগরতলা যারা শিল্পীরা আছেন আমাদের স্টুডিও বা স্টুডিওর বাইরে তারাও এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে। মূল ভাবনা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে যারা বিশেষ ভূমিকার কারণে হয়তো আমরা অনেককে জানি বা চিনি, কিন্তু যাদের ভূমিকা ছিল কিন্তু তাদেরকে সেইভাবে লাইমলাইটে নিয়ে আসা হয়নি। তো আমাদের প্রেরণা স্রোত নরেন্দ্র দামোদর দাস মোদীর একটি ভাষণ, যেখানে উনি বলেছিলেন যে আনসাং ফ্রিডম ফাইটারদেরকে ট্রিবিউট করে দেশে একটি কর্মযোগ্য নেওয়ার জন্য। সেই ভাবনাকে পাথেয় করে আমাদের এই উদ্দেশ্য এবং উদ্দেশ্যকে সফল করার জন্য সবার কাছে আমরা আবেদন করছি। এই ভাস্কর্যগুলো আগামী 24 তারিখ অবধি নজরুল কলাক্ষেত্রে ডিসপ্লে থাকবে। সঙ্গে এখানে একটি 200 মিটারের ক্যানভাসও হচ্ছে, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে শিল্পীরা ছবি আঁকবেন। আর 24 তারিখ অবধি আমাদের আর্ট গ্যালারিতে 3টি এক্সিবিশন পরপর চলতে থাকবে। আমাদের ললিত কলার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের আহ্বান যাতে ওনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ত্রিপুরায়ণ সারা ভারতবর্ষেই অনুষ্ঠিত হবে। আমরা আমাদের শহীদ ত্রিপুরার যে কতজন স্বাধীনতা সংগ্রামী লিপিবদ্ধ 45 জন আছে এবং তারাও এখানে বাইরের লোকজন রয়েছে, তারা এই সাথে মাস্টার কাজ সাথে সাথে কাজ করছেন এবং অধিকাংশই প্রকাশ্যে আসেন। এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সবচেয়ে যাদের বেশি অবদান সেটা হলো বাংলাদেশ। এই বাঙালি মহাপুরুষই ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে আমাদের মহাত্মা গান্ধী আছেন বলে, কিন্তু পুরো স্বাধীনতা সংগ্রামের পুরো ইয়েটা তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে থেকে। আজকে তাদের স্মরণ করতে পেরে আমরা সত্যি গর্বিত, আমাদের ভালো লাগছে এবং তোমাদের যে আয়োজনটা করছে সেই আয়োজনটাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রতি বছর হোক, আমরা এটা চাই। আমি ভারতীয় ছিলাম এই কাজটাকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে হাঁটতে পারবো না, কিন্তু আজকে আমি হাঁটতে পারলে নিজেও শিখে দিতাম, কিন্তু আমি হাঁটতে পারছি না। সবাইকে ধন্যবাদ।
बड़ा प्रोग्राम मेरे प्यारे देशवासी বাইক নিয়ে যারা যারা র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকে যারা থাকবেন আপনার প্রত্যেকের হাতে পতাকা থাকবে, পতাকাগুলো আপনারা কালেক্ট করে নেবেন। পেছনে যারা যারা বসবেন পতাকাগুলো আপনারা কালেক্ট করে নেবেন। जेलों में फंसा दी সত্যি जीवन के सारे सपनों को फांसी के फंदों को चूम करके ফ্রিডম ফাইটারদের নিয়ে এক অসম্ভব একটি সুন্দর র্যালি আপনাদের সামনে। অনুরোধ জানাচ্ছি হ্যালো অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকে বাইক নিয়ে রেডি হয়ে যান এবং পিছনে যারা থাকবে আপনার প্রত্যেকের হাতে পতাকা থাকবে, পতাকাগুলো আপনারা এটা তুললো পালা করে এটা তুললো
না না যুগ নাই মানে ওই এনে দিয়ে চাওয়াটা উচিত হয়েছে না দেবে তারপরে তো সকল শান্তিবাজারবাসীকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই। পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটি এই বছর 25তম বর্ষে পদার্পণ করল। এই বছর আমরা মায়ের 51 রূপ প্রদর্শনের মাধ্যমে এবারে শারদীয়া দুর্গা উৎসব করতে যাচ্ছি। এবছরের পুজোর বাজেট কত রেখেছেন? আমাদের বাজেট এবার 6 লাখ টাকা। আচ্ছা, পূজার মধ্যে কোনো সামাজিক কর্মসূচি রাখা হয়েছে? আগামী পুজোতে আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম থাকবে। পুজোর কিছুদিনে পুজোর আগ মুহূর্তেই কিছু সামাজিক কিছু আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আর পুজোর থিম কি কিছু রয়েছে? মায়ের 51 রূপ প্রদর্শন। আর প্যান্ডেল নর্মাল প্যান্ডেলে থাকবে।
51 মায়ের এই যে মা যে দুর্গার যে 51 যে অঙ্গ বিভিন্ন দেশ বিদেশ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেই রূপকে আগামী প্রজন্মের সামনে প্রদর্শনের জন্যই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি, যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে মায়ের কোন কোন রূপ কোন কোন জায়গায় আছে এবং কি কি রূপে আছে, সে জিনিসকে জানান দিতেই আমাদের এবারের এই 51 মূর্তির উদ্যোগ। आरोग्यम ऐश्वर्यम विजयम देहि देवी नमस्तुते। ভাবে আমাদেরকে প্রযুক্তিগতভাবে আমাদেরকে স্মার্ট করে তুলছে। আমাদেরকে কি সুন্দর মাননীয় মোদীজি প্রত্যেকটা প্ল্যানে দেখবেন কি সুন্দর। আগে একটা ভাবতাম কৃষকরা সবসময় গরিব, আমরা ভাবতাম। আজকে কৃষকরা কিন্তু গরিব নয়, আমাদের ত্রিপুরা যে প্রমাণ। আমরা যখন ক্ষমতায় আসি 2018 সাল, তখন ধানের মূল্য ছিল 9 টাকা কেজি, আর এখন ধানের মূল্য 23 টাকার উপর, 23 টাকার উপর চলছে, মানে ডাবলের উপর কৃষকদের ইনকাম, কৃষকদের সম্মান দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা আগে গল্প শুনতাম যে চায়নার কৃষকরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, আজকে আমাদের ত্রিপুরার কৃষকরাও গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে। কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এখানে অনেক গাড়ির মালিক আছেন যারা কৃষি কাজ করেন, আমার সামনেই দাঁড়িয়ে আছেন একজন, আছে না, উনিও কৃষি কাজ করেন। আজকে গাড়ির মালিক দেখুন কি সুন্দর সেজে গুজে এসেছে, ওনাকে গরিব বলা যাবে? এরকম অনেকেই সারা ভারতবর্ষের মধ্যে ধীরে 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 আমাদেরকে ডেভেলপ করে তুলতে হচ্ছে। আজকে আর্থিক সমস্যা থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। খাদ্যের জন্য আমাদের চিন্তা করতে হয় না। 80 কোটি লোককে ভারতবর্ষের মধ্যে 5 কেজি চাল ফ্রি দেওয়া হচ্ছে, কোনোদিন ভাবা গেছে? আজকে আমরা শ্রীলঙ্কার অবস্থা যদি দেখি, মাত্র 2 কোটি লোকের সংখ্যা, তাদের বাস, অথচ চালের জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রপতি সেই দেশকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল।
আজকে আমাদের 80 কোটি লোককে ভালো মাননীয় মোদীজি আজকে দীর্ঘ কত বছর ধরে এবং আগামী আরো 4 বছর আমাদের মাননীয় মোদীজি এই ফ্রি চাল খাওয়াবেন ঘোষণা দিয়েছেন এবং খাওয়াচ্ছেন। প্রত্যেকটা অবস্থায় আজকে রেশনিং ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছুতে একদম সততা চলে এসেছে। আগে রেশন সময় যখন আমরা 4-5 থেকে পরে যেতাম তখন বলতো যে আপনার চাল শেষ হয়ে গেছে, আপনার চিনি এখন নেই, আপনার যে প্রাপ্য জিনিস সেটা নেই। কেন নেই? আর শেষ হয়ে গেছে বা আপনি নিয়ে গেছেন। তখন কি ছিল? রেকর্ডিং ব্যবস্থা ছিল না। তাদের তখন ওইটা খাতার মধ্যে রেকর্ড রাখতো, তো সেখানে যায় খুশি তারা লিখতো। আর এখন কি হয়েছে? এখন আমরা আঙ্গুলে টিপ দিই, বায়োমেট্রিক প্রসেস চলে এসেছে। আজকে আঙ্গুলে যদি আপনি টিপ না দেন আপনি সেই রেশন শপে জিনিস আনতে পারবেন না। ওয়ান রেশন ওয়ান কার্ড, একটা রেশন কার্ড থেকে আপনি দিল্লি থেকে যে আপনি নিতে পারবেন রেশন ব্যবস্থা, আগে আমার আগরতলা থেকে নিতে পারবেন। তো এইভাবে আমাদের ভারতবর্ষকে ধীরে ধীরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেই আপনার অর্থনীতিকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা, আজকে স্বাস্থ্য ব্যবস্থা কি আমূল পরিবর্তন। আমাদের ত্রিপুরা রাজ্য দেখলেই বোঝা যায়। ত্রিপুরা রাজ্যের আজকে জিবি হাসপাতাল বলুন, আইজিএফ হাসপাতাল বলুন, টিএমসি হাসপাতাল বলুন বা আইএলএস হাসপাতাল বলুন, আজকে কোথায় গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়েছে। আমরা দেখছি বড় বড় অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে হার্টের বড় বড় অপারেশন, ওপেন হার্ট সার্জারি আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে, জীবিত হচ্ছে। কোনোদিন ভাবতে পেরেছি আমরা? কোনোদিন ভাবতে পারিনি ওপেন হার্টের সার্জারির মতো অপারেশন আমাদের জীবিত হয়। এরকম ভাবে আজকে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। পাশাপাশি মোদীজি সেই আয়ুষ্মান কার্ড, সেটা আশীর্বাদ রূপে আছে আমাদের জন্য। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আজকে আমরা যারা গরিব অংশের লোক আমরা বলি, তারাও আজকে সেই আয়ুষ্মান তারা নিশ্চিত, কারণ তাদের কাছে পকেটের মধ্যে আয়ুষ্মান কার্ড আছে। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি আইএলএস হাসপাতালে বসে আপনাদের চিকিৎসা করতে পারবেন। আপনার হার্টের অপারেশন 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অপারেশন, হার্টের অপারেশন আমরা আইএলএস হাসপাতাল থেকে ফ্রি করাতে পারি, চোখের অপারেশন ফ্রি করাতে পারি। বিভিন্ন ব্যবস্থাপনা আমরা এখান থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আমরা করতে পারছি। এরকম বহু প্রমাণ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে। ভারতকে কিভাবে সুন্দর, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে ভারতকে কি সুন্দর মাননীয় মোদীজি কি সুন্দর আমাদেরকে তৈরি করছে, কি সুন্দর ক্লাস করে নিচ্ছে আমাদেরকে। আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে স্মার্ট হয়ে গেছি, কিন্তু আসলে আমরা স্মার্ট হয়ে গেছি। আজকে দেখা যাচ্ছে মেয়ে ছেলেরা বাইক স্কুটার দিব্যি চালাচ্ছি, কোনোদিন ভাবিনি আমরা এরকম হবে। আজকে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হবে তার নিশ্চিত বলা যায়। এবং মাননীয় মোদীজি যে স্বপ্ন, এই বিকশিত ভারত, এই বিকশিত ভারত একদিন হবেই। 2047 সাল হাতে আর বেশি দিন নয়। আমরা তার আগে আমরা দেখতে পাবো ভারত সারা পৃথিবীকে রাজ করতে যাচ্ছে। আমি দীপক কুমার সাহা মহোদয়কে অনুরোধ করবো বরণ করে বাতচিত করার সঙ্গে নাগরিকদের শাখার সভাপতি রতনদাকে অনুরোধ করবো মঞ্চে আসন গ্রহণ করুন। আমি নিজের আমাদের মাননীয় মোদীজি যে আহ্বান, সারা দেশ 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ 3 দিন ব্যাপী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় পতাকা সবার কাছে বিলিয়ে দেওয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে। সেই উপলক্ষে সামনে রেখে আমাদের নাগরদোলাস্থিত অল ত্রিপুরা যে বাস অ্যাসোসিয়েশন আছে এবং সোনামুড়া বাস অ্যাসোসিয়েশন, তারা দুজন মিলেই, দুটো অ্যাসোসিয়েশন মিলেই আজকের এই পতাকা বিতরণ অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষে এই মঞ্চে আমাদের ভারতবর্ষ বসুন্ধরা, রত্নভূষা বসুন্ধরা আমরা সবাই জানি। দীর্ঘ বছর ভারতের ইতিহাস, সেই ইতিহাসকে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ইংরেজ আমাদের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে এবং ওই ইংরেজদেরকে হটিয়ে আমাদের দেশের যারা বরেণ্যরা ছিল, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি এই মঞ্চ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম।
আজকে তাদের জন্যেই আজকে আমরা ভারতবর্ষ, এই রত্নভরা বাসা ভারতবর্ষকে আবার ফিরিয়ে পেলাম। আমরা আমাদের সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে পেলাম। আমাদের মাননীয় মোদীজির স্বপ্ন আমাদের ভারতবর্ষ 2047 সাল একটা বিকশিত ভারত রূপে গঠন হবে, এবং সেই লক্ষ্যে মাননীয় মোদীজি ভারতবর্ষ প্রতি সারা ভারতবর্ষে কাজ করে চলছেন। এবং উনি আমাদেরকে মেক ইন ইন্ডিয়া স্বপ্ন দেখিয়েছেন, এবং এই মেক ইন ইন্ডিয়া স্বপ্নের ফল আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আমরা একটা সময় দেখতাম একটা সাধারণ কলম কিনলেও তার গায়ে লেখা থাকতো মেড ইন চায়না। সেখান থেকে আমরা অনেকটাই সরে এসেছি। যখন মাননীয় মোদীজি বলছিল যে মেক ইন ইন্ডিয়া, তখন আমরা ভাবছিলাম যে ভারতবর্ষের মধ্যে কি এত প্রযুক্তি আছে যে মেক ইন ইন্ডিয়ার মতো স্বপ্নকে সার্থক করা যায়। কিন্তু দেখা গেল আমরা কিন্তু অনেকটা সার্থক। আজকে আমরা কিছুদিন আগে দেখেছি সেই সিন্দুর অপারেশন, সেই সিন্দুর অপারেশনে যে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল, সেটা আমাদের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন, সেটা বাস্তবে পরিণত হয়েছে। শুধু ব্রহ্মোস নয়, ভারতবর্ষ আজকে মোবাইল উৎপাদনও 2nd লার্জেস্ট কান্ট্রি, এবং বিভিন্ন প্রযুক্তিতে, কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রযুক্তিতে ভারতবর্ষ সেই মেক ইন ইন্ডিয়া আজকে স্বপ্ন সার্থক হয়েছে। ভারতবর্ষ এই 2047 বিকশিত ভারতের দিকে এগিয়ে অনেকটাই এগিয়ে গেছে। আমরা অর্থনৈতিকভাবে 4র্থ স্থানে, আমরা জাপানকে পিছিয়ে ফেলে দিয়েছি। ইতিমধ্যে 3য় স্থানে আমরা পৌঁছব। কৃষি, আমরা খাদ্য উৎপাদনে, খাদ্যশস্য উৎপাদনে সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এখন 1 নম্বর দেশে আছে। আজকে খাদ্যশস্য ভারতবর্ষ থেকে অনেক দেশ আজকে আমদানি করে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষ, আমরা প্রত্যেকটা শিল্প ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা দিকে আমরা আজকে অনেকটাই এগিয়ে গেছি। এবং ভারতবর্ষ আজকে সেই দুর্বল ভারতবর্ষ নয়। যে সময় আমরা দেখেছিলাম চীন আমাদের জায়গা দখল করে রেখেছিল, সেই সময় ভারতবর্ষ থেকে আমরা অনেকটাই মজবুত ভারতবর্ষ আমরা চলে এসেছি, এবং তার প্রমাণ আমরা বিভিন্ন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আজকে কিছুদিন আগেও দেখছি আমরা ট্রাম্পের ঘটনা, আপনারা দেখেছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান যিনি দাপটের সহিত চলেন, সেই ট্রাম্প মহাশয় আমাদের 25% আমাদের শুল্ক আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মোদীজি কিন্তু অটল, কোনো অবস্থায় উনি হার মানেননি, এবং উনি আরো বেশি করে রাশিয়ার সাথে চুক্তি করে সেই তেল আমদানি করছেন। মাননীয় মোদীজি কেন করছেন? কারণ ভারতবর্ষ একটা এখন মজবুত জায়গা আছে। আমেরিকার মতো দেশ আমাদের ভারতবর্ষকে এখন, আর সেই আগের ভারতবর্ষের মতো নেই। আমেরিকা এখন আমাদেরকে কোনো অবস্থায় কোনো দিকে হারাতে পারবে না, সেদিকে মাননীয় মোদীজি স্পষ্ট বুঝে গেছেন। এবং আমরা জানি ভারতবর্ষ থেকে কোথায়, এবং আমাদের এই বিকশিত ভারত সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ ভারত হবে, এবং সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুত করা মাননীয় মোদীজি ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কি সুন্দরভাবে প্রস্তুত করে দিচ্ছে। সাধারণ মোবাইল দিয়ে আপনারা চিন্তা করে দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। একটা সময় আপনারা আমরা ভাবছিলাম যে এই মোবাইল হয়তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা কম্পিউটার, একটা ছোটখাটো কম্পিউটার বলা যায়। সেই কম্পিউটার আমরা যেহেতু কম্পিউটার জানি না, শিখছি না, আমরা সেই কম্পিউটারকে ব্যবহার করতে পারবো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাড়ির 4 বছরের ছেলেটা, বাড়ির 4 বছরের মেয়েটাও সেই মোবাইল আমাদের থেকে বেশি জানে, তারা ব্যবহার করতে পারে। কিভাবে আমাদেরকে দেখুন ধীরে ধীরে আমাদেরকে তৈরি করছে সেই 1 নম্বর দেশ হবে সারা পৃথিবীর মধ্যে। দাস মোদী যে আহ্বান করেছে হর ঘর তিরঙ্গা, সেই তিরঙ্গা সারা ভারতবাসীর সঙ্গে এই আগরতলা নাগরজলা স্থিত আজকে যে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই 33 নম্বর ওয়ার্ডে। আমরা সবাই অবগত আছি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আহ্বানে আমরা নাগরজলাস্থিত সমস্ত মালিক এবং শ্রমিক যৌথভাবে আজকের এই জাতীয় পতাকার যে বিতরণ অনুষ্ঠান, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই আগরতলা
সুনামুনা বাস সিন্ডিকেটের অন্য সম্পাদক আমার স্নেহের ছোট ভাইকে, যে এই ধরনের প্রোগ্রাম যে এত সুন্দরভাবে উনি যে অনুষ্ঠানটি করেছেন, ধন্যবাদ জানাবো এখানের সমস্ত, যেমন উত্তম সাহা। আমরা জানি যে ভারতবর্ষ যদি স্বাধীন হয়েছে, লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন যে আমরা যার জন্য এই স্বাধীনতা পেয়েছি তাকে আমরা সবসময় স্মরণ করতে হবে, আমাদের অন্তরে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? যে 15 আগস্ট আমাদেরকে বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে 13 তারিখ থেকে 15 তারিখ প্রত্যেকটি বাড়ির মধ্যে আমরা যাতে শ্রদ্ধার সহিত যে জাতীয় পতাকা উত্তোলন করতে পারি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সিন্ডিকেটের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে কিছুদিন আগে আমাদের একটি বাস বিশ্রামগঞ্জে আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন সময় আমাকে অনেকে এখান থেকে বলেছেন যে দাদা, যে আমরা লাইন বন্ধ করে দেবো, দুদিন পরে পরে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সুরক্ষা পাচ্ছি না। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমাদের এখানে যে মুখ্যমন্ত্রী, সৎ নিষ্ঠাবান মুখ্যমন্ত্রী, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে সমস্ত দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে। আমরা দেখেছি যে এখানে 6 জন দুষ্কৃতী সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। हर दिल तिरंगा, हर सपना तिरंगा, हर मन तिरंगा, हर তাদেরকে বরণ উত্তরের মাধ্যমে বরণ করে দেবেন সোনামুড়া লাইন সম্পাদক সুশান্ত সরকার মহাশয় বরণ করবেন। বাহ্যিক কালেশ্বরের নাগরতলা থানার সভাপতি রতনগঞ্জ নাথকে বরণ করে দিচ্ছেন। জাতীয় পতাকা আমাদের শান। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছে, বলবেন বিস্তারিত ভাবে। আমি একটা কথাই বলবো, কর্মসূচি আমরা শুরু করছি। আসুন এখানে আপনারা আসুন, সবাই আসুন, সবাইকে দেওয়া হবে। জাতীয় পতাকা বিতরণ করছেন আমাদের অভিনীত মল্লিক মহোদয়কে বরণ করবেন আমাদের সাগর দাসকে অনুরোধ করবো আমাদের বিশিষ্ট সমাজসেবী কমলদেব মহোদয়কে বরণ করবেন। সিস্টেমে আসুন। জাতীয় পতাকা সম্মানের সহিত বাড়িতে লাগাবেন, যার গাড়ি আছে জাতীয় পতাকা লাগাবেন এবং যার যার বাড়িতে জাতীয় পতাকা লাগাবেন। আমাদের হরদার পুরনো সাউথ চেয়ারম্যান শ্রদ্ধেয় অভিজিৎ মহোদয়কে
আসুন আসুন বন্দে মাতরম, ভারত মাতা কি জাতীয় পতাকা নিচ্ছেন আমাদের ভাষণ রাখার জন্য বক্তব্য একটা স্লোগান ভারত সমাজের সহ সভাপতি আবুল তাকে বরণ করে দিলেন রশিদুল শাহ। আমাদের রক্তদান শিবিরের রজত জয়ন্তী বর্ষ। তো আপনারা একটু ভাবতে পারেন যে রক্তদান আর কি রজত জয়ন্তী বর্ষ হয় কিনা। তো আমরা বলছি কি অ্যাকচুয়ালি 2001 থেকে আজকে অবধি আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করেছি। করোনা কালেও আমাদের গতিকে অবরোধ করতে পারেনি করোনা। তো যাই হোক, এই বছর আমাদের রক্তদানের রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রথম তো 100-150 জন লোকও আমরা দিতাম, কিন্তু বর্তমানে আমরা কি করি, আমরা একটা লিমিটেড আমরা ডোনেট করি। কিন্তু আমাদের একটা উইংস আছে, স্পেশাল উইংস, যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সারা বছর অ্যাক্টিভিটিস করি। আমরা স্ট্যান্ড বাইগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দিই। এই বছর আমাদের টার্গেটেড 30%, কিন্তু আমরা সারা বছর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো থাকবে। তো আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবো, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে, সব সংস্থা, সব এনজিওদের কাছে অনুরোধ রাখবো যে রক্তদানের যে ধারাবাহিকতাটা থাকে সেটাই মূল। কারণ আমরা 2001 থেকে আজকেও কিন্তু ধারাবাহিক চালিয়ে দেখেছি যে এটা একটা নতুন পর্যায়ে নেওয়া যায়। তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে আমাদের এটা রজত জয়ন্তী বর্ষ রক্তদান শিবিরে আমরা আগামী দিন যাতে আমরা এটা সুবর্ণ জয়ন্তী বর্ষে যাই, তার জন্য আমাদের সবার আমরা সহযোগিতা কামনা করব। যেটা বললেন যে আপনি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললেন, এটা কি শুধু আপনাদের ক্লাব এলাকা না যে কোনো জায়গায়? আমাদের এন্টার ত্রিপুরা যেই কর্নারতে হোক, আমাদের ওই স্পেশাল উইংসে যদি রিকোয়েস্ট পাঠানে, রিকুইজিশনের মাধ্যমে আমরা ডোনেট করি। ওইখানে অন্যান্য সংস্থাও আমাদের সাথে জড়িত আছে, অন্যান্য ব্যক্তিরাও আছে। নবদিগন্ত ওটাকে পরিচালনার ভঙ্গিতে আছে, ত্রিপুরা বাইরেও আছে। এটা কলকাতা তো আমরা দিই, চেন্নাইও আমাদের সাপোর্ট পাওয়া যায় থ্রু দিস উইংস। যার ফলে আমরা রক্তদান শিবিরে 25-30-এর বেশি আমরা দিই না। আমি নবদিগন্ত সামাজিক সংস্থার সহসভাপতি বলছি, মিঠু দেবনাথ। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের। প্রথমে আমি নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন বলে। আমরা 15ই আগস্ট 79তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের নাই এবছর আমাদের রজত জয়ন্তী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 2021 সন থেকে আমরা এই রক্তদান উৎসবের সূচনা করেছিলাম। টানা দীর্ঘ 25 বছর হতে চলল আমাদের এই রক্তদান শিবিরের। করোনা মহামারীর সময়ও যখন করোনাকাল চলছিল তখনও আমাদের এই রক্তদান শিবির থেমে থাকেনি। আমরা প্রতিনিয়ত চালিয়ে গেছি আমাদের এই রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তোবা আমরা অনেকের প্রাণ বাঁচাতে পেরেছি। আমরা আমাদের এই রক্তদান শিবিরে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি। ওনার কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু কনফার্মেশন আসেনি, তবে আলোচনা চলছে ওনাদের সঙ্গে। এছাড়াও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী ভক্তি সুধানন্দজি মহারাজ। এছাড়া 34 নং এবং 35 নং ওয়ার্ডের কর্পোরেটর দুজন উপস্থিত থাকবেন, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য এবং শ্রী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। এছাড়াও আমাদের একটা স্পেশাল উইংস আমাদের এখানে কাজ করে যায় রক্তদানের মাধ্যমে। এই বছর আমাদের 30 জন রক্তদাতা রক্ত দেবেন বলে সম্মতি জানিয়েছেন। তার মধ্যে আরো 21 জন আমরা স্ট্যান্ড বাই কন্ডিশনে রেখে দিয়েছি, কারণ আমাদের যে স্পেশাল উইংস সারা বছর রক্তদানের কাজ করে থাকে, যখনই যার রক্তের প্রয়োজন পড়ে আমরা ওই স্পেশাল উইংস থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের মাধ্যমে যদি কেউ রক্ত প্রয়োজন হয় নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওনাদেরকে সারা বছর আমরা রক্ত দিয়ে থাকি। এছাড়া আমাদের সারা বছরের নবদিগন্ত কর্মকাণ্ড সম্পর্কে তো সবাই জানা আছে আপনাদের। আমাদের টোটাল সারা বছর 17টা আমরা প্রোগ্রাম পরিচালনা করে থাকি। তার মধ্যে আমি 3টে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন একটা হলো আমাদের দৃষ্টিহীনদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেটা মনে হয় ক্লাব স্তরে আর কোনো জায়গাতে এটা নেই, এটা আমরাই প্রথম চালু করেছি। এখানে 15 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী প্রতি শনিবার এবং রবিবার এখানে এসে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তার নিয়ে থাকেন, এবং যখন ওনাদের কমপ্লিট হয়ে যায় তাদেরকে আমরা শংসাপত্র দিয়ে থাকি। এছাড়া আমরা একটা বুক ব্যাংক পরিচালনা করি, যেখানে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের দরিদ্রহীন, যাদের পাঠ্য বইয়ের দরকার হয়, তারা আমাদের এখান থেকে এই বই নিয়ে তার পড়াশোনার সুযোগ করে নিতে পারেন, এবং তার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বইগুলোকে আবার আমাদেরকে ফিরিয়ে দিতে হয়, যেন আমরা পরবর্তী সময়ে অন্য আরেকজনকে দিতে পারি আমরা এই সুযোগটা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইব্রেরিও পরিচালনা করে থাকি। সেখানে প্রতিনিয়ত প্রচুর লোক এসে বই পড়ার মাধ্যমে তার আনন্দ উপভোগ করে থাকেন। এছাড়া সারা বছর আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেগুলো আপনারা সবাই জানেন। রাখি বন্ধন, দুর্গাপূজা, শিশু উৎসব। আমাদের গত বছর আমাদের 25তম শিশু উৎসব আমরা পরিচালনা করেছিলাম। তো আমাদের সারা বছরে এইসব কর্মকাণ্ড আমাদের চলে থাকে। নমস্কার, আমি সহসভাপতি নবদিগন্ত মিঠু দেবনাথ। আমি শ্রী সৈকত সাহা, কার্যকরী কমিটির সদস্য। আমি শ্রী ভাস্কর দে, সহসভাপতি নবদিগন্ত। এবার আমরা রক্তদান শিবিরটা, সেটা কিন্তু রজত জয়ন্তী বর্ষ। বারোয়ারি কেন্দ্রের যতগুলো ক্লাব আছে, যেগুলো দুর্গাপূজা কেন্দ্রিক, ফ্রেন্ড হবে না দুদিন।
देखो बात नहीं करने ऑफरिंग्स वहाँ तक पहुँचा दूंगा। तो ये संस्थानिक पुजारी, ठीक है, तो इनका भी बहुत बड़ा रोल रहा है। तो आप सभी को आई एम थैंकफुल टू यू, थैंक यू। 1, 2, 3. Thank you. प्लास्टिक भी उगेंगे खेतों में, ये बहुत पहले की बात है, आज से। तो हमने सोचा नहीं था कि वास्तव में प्लास्टिक हम पर कितना हावी हो जाएगा। दिखाइए, अदरवाइज प्लास्टिक, आपके माइक्रो प्लास्टिक्स स्टमक में चले जाएंगे एंड दे विल कॉज हार्म। तो वी नीड टू बी वेरी मच बैक्स कोटिंग आती है, राइट? सो व्हेनेवर you eat any this इस तरीके से शामिल हो जाएगा। आज जो आप एप्पल खाते हैं, सेब खाते हैं, जो यू नो, उसके ऊपर भी प्लास्टिक कोटिंग होती है या पैक्स कोटिंग। लोग इतना बड़ा काम कर सकते हैं, तो क्या हम कुछ नहीं कर सकते हैं? कर सकते हैं। तो आज से ही हम एक पेरेंट्स हैं, उनको आप लोग जरूर बताइए कि पापा या मम्मी जब भी मार्केट जाएं, बाजार जाएं, चेक अ बैग विद देम, जूट बैग। चिलीज खरीदता हूँ या कालीफ्लावर या कोई भी वेजिटेबल मैं लेता हूँ, तो मैं उनसे कहता हूँ कि इन्हें हमें डायरेक्ट हमारे बैग में, बिकॉज और इसमें कोई शर्म नहीं है। मैं खुद जाता हूँ मार्केट में, तो मैं एक बैग लेके जाता हूँ और उसमें ही मैं शॉपकीपर से कहता हूँ कि आप सब प्लास्टिक साथ में हर आइटम के लिए, हम अगर ग्रीन चिलीज खरीदते हैं, वो एक ब्लैक कलर का प्लास्टिक हमें दे देते हैं, एंड ब्लैक कलर का प्लास्टिक कोई व्हाइट देता है तो ठीक भी है, although वो भी एक्सेप्टेबल नहीं है, बट वो हमें ब्लैक, जो कि बहुत ही खराब कंडीशन में है, वो उसको देते हैं। इंडिया आल्सो देयर इज अ स्टेट, सिक्किम, वहाँ पर आप प्लास्टिक बोतल अगर यूज करते पाए जाते हैं, दे विल फाइन ₹500। क्लीन और ग्रीन बना सकते हैं। We must take this initiative। हमें ये अगर कर सकते हैं तो हम क्यों नहीं कर सकते हैं? करते हैं। एंड आफ्टर दैट विद्यालय में जो हम लोग बहुत सारी बॉटल्स या पेपर्स या प्लास्टिक की चीजें, पेन्स वगैरह फेंकते हैं, इनको फेंकना। Since the International Volunteer Group करेंगे और कुछ विजिबल चेंजेस लाएंगे। So I'm thankful to these people. They came from देखो আপনার আগে ঢুকে কথা কোন স্টার্ট করেন। আমার লিয়ে ঢুকলে বেজাল। आज हमारे विद्यालय में कोरिया से 5 लोगों की एक टीम आई है। एसएज नाम से टीम का नाम है। एसएज एक सेव द अर्थ फ्रॉम ए टू जेड एक वॉलंटियर ग्रुप है। ये लोग ये मैसेज देना चाह रहे हैं कि हम अपनी धरती को कैसे बचाएं, कैसे धरती पर जो अभी प्लास्टिक एक बड़ी समस्या है उसको ख़त्म किया जाए। ह्यूमैनिटी के लिए, मानव मात्र के लिए कैसे हम लोग एक दूसरे का सहयोग करें जिससे मानवता बची रहे और जो संसार है, जो दुनिया है, उसको और भी बेहतर बनाया जा सके। ये लोग क्राइम को कम करने के लिए काम कर रहे हैं और बहुत सारी एक्टिविटीज़ पर काम कर रहे हैं। ये एक वॉलंटियर ग्रुप है कोरिया का, जो कि हमारे अगरतला में अभी आए हुए हैं और हमारे विद्यालय को उन्होंने चुना है
ये हमारे लिए बहुत ही सौभाग्य की बात है और हमारे बच्चे भी इससे बहुत लाभान्वित हुए हैं और ये बच्चे इनके साथ मिलकर के हमारे विद्यालय परिसर को साफ और स्वच्छ बनाएंगे। तो इन सब का मैं बहुत बहुत धन्यवाद ज्ञापित करता हूँ। मेरा नाम मनोज कुमार है, प्रिंसिपल केंद्रीय विद्यालय कुंजवन। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। आगे नहीं Hello, we are ASENS, the International Volunteer Activity Groups of Church of God, which believes in God the Mother and God the Father according to the teachings of the Bible and delivers the truth of the new covenant and eternal happiness to family worldwide. ASENS means save the earth from A to Z, which means save the earth from the beginning and to the end. Today we have come to this Kendria School to conduct Zero Plastic campaign with students. Nowadays, plastic causes many problems in environment and on our body as well. So we would like to raise awareness of plastic problem among students and work together for the future generations. I hope we all together have a nice and meaningful day today by having this cleaning our school and cleaning time and bring hopeful future for us. Thank you so much. What is your name? My name is Hyojin Kwon. Thank you. Thank you. একটু পরে সাউথ কোরিয়া থেকে আইছে আমি জানলাম তো। এই প্রোগ্রামটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম আনসান ফ্রিডম ফাইটারদের নিয়ে আমাদের ললিত কলা একাডেমিতে গত বছর। ওখানে আমরা ৪৫টি ভাস্কর্য নির্মাণ করি যারা উত্তর পূর্বাঞ্চলে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের সেই অর্থে এখানে আমরা নাম বা তাদের যোগদান আমরা জানতে পারি না। তো তাদেরকে ট্রিবিউট জানিয়ে আমাদের ৪৫টি ভাস্কর্য নিয়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন
এই র্যালিটা করছি। সঙ্গে আমাদের আর্ট কলেজে যারা ভাই বন্ধুরা আছেন ওনারা আছেন, সঙ্গে আগরতলা যারা শিল্পীরা আছেন আমাদের স্টুডিও বা স্টুডিওর বাইরে, তারাও এই বাইক র্যালিতে অংশগ্রহণ করবে। মূল ভাবনা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে যারা বিশেষ ভূমিকা কারণে হয়তো আমরা অনেককে জানি বা চিনি, কিন্তু যাদের ভূমিকা ছিল কিন্তু তাদেরকে সেইভাবে লাইমলাইটে নিয়ে আসা হয়নি। তো আমাদের প্রেরণা স্রোত নরেন্দ্র দামোদর দাস মোদীর একটি ভাষণ, যেখানে উনি বলেছিলেন যে আনসান ফ্রিডম ফাইটারদেরকেও ট্রিবিউট করে দেশে একটি কর্মযোগ্য নেওয়ার জন্য। সেই ভাবনাকে পাথেয় করে আমাদের এই উদ্দেশ্য এবং উদ্দেশ্যকে সফল করার জন্য সবার কাছে আমরা আহ্বান করছি। এই ভাস্কর্যগুলো আগামী 24 তারিখ অবধি নজরুল কলাক্ষেত্রে ডিসপ্লে থাকবে। সঙ্গে এখানে একটি 200 মিটারের ক্যানভাসও হচ্ছে, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে শিল্পীরা ছবি আঁকবেন। আর 24 তারিখ অবধি আমাদের আর্ট গ্যালারিতে 3টি এক্সিবিশন পরপর চলতে থাকবে। আমাদের ললিতকলার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে আমাদের আহ্বান যাতে ওনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ত্রিপুরায়ণ সারা ভারতবর্ষেই অনুষ্ঠিত হবে। আমরা আমাদের শহীদ ত্রিপুরার যে কতজন স্বাধীনতা সংগ্রামী লিপিবদ্ধ 45 জন আছে এবং তারাও এদের বাইরে লোকজন রয়েছে, তারা এই সাথে মাস্টার কাছে দেশের সাথে কাজ করছেন এবং অধিকাংশই প্রকাশ্যে আসেন। এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সবচেয়ে যাদের বেশি অবদান সেটা হলো বাংলাদেশ। এই বাঙালি মহাপুরুষই ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে আমাদের মহাত্মা গান্ধী আছেন বলে, কিন্তু পুরো স্বাধীনতা সংগ্রামের পুরো ইয়েটা তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে থেকে। আজকে তাদের স্মরণ করতে পেরে আমরা সত্যি গর্বিত, আমাদের ভালো লাগছে এবং তোমাদের যে আয়োজনটা করছে সেই আয়োজনটাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রতি বছর হোক, আমরা এটা চাই। আমি ভারতীয় ছিলাম এই কাজটাকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে হাঁটতে পারবো না, কিন্তু আজকে আমি হাঁটতে পারলে নিজেও শিখে দিতাম, কিন্তু আমি হাঁটতে পারছি না। সবাইকে ধন্যবাদ। বাইক নিয়ে যারা যারা র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকে যারা থাকবেন আপনার প্রত্যেকের হাতে পতাকা আপনারা কালেক্ট করে পেছনে যারা যারা বসবেন পতাকাগুলি আপনারা কালেক্ট করেন। जेलों में था पानी সত্যি जीवन के सारे सपनों को फांसी के फंदों को चूम करके ফ্রিডম ফাইটারদের নিয়ে এক অসম্ভব একটি সুন্দর র্যালি আপনাদের সামনে। অনুরোধ জানাচ্ছি।
এই ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িত। যারা এদিকে অংশগ্রহণ করছেন প্রত্যেকে বাইক নিয়ে রেডি হয়ে যান এবং পিছনে যারা থাকবেন আপনার প্রত্যেকের হাতে পতাকা থাকবে, পতাকাগুলো আপনারা Well,